বেশ কিছু মানে ভুল সিনেমা ভুল সময় উনি করেছেন, কারণ আপনাকে ডিসিশন নিতে হবে কি হতে চান। আপনি কি শাহরুখ খান হতে চান, মানে আপনি আয়ুষ্মান খুরানা হতে চান? কিছু ক্যারেক্টার থাকে মানুষের লাইফ টাইমে যে দিস ইজ এ ড্রিম ক্যারেক্টার, এবং আমি করলাম, এরপর আসলে আমি সিনেমা না করলেও চলে। আমরা রাহিম ভাইকে রোহিত শেট্টি বলি, তার কমার্শিয়াল সেন্স এত ভালো, আমাদের জন্য তো নস্টালজিয়ার একটা নাম, কারণ কন্টেন্টের মধ্যেই প্লেসমেন্ট হবে। এখন হয়তো বা নাই, আমি ভাবতাম সাকিব ভাই ইজ দ্য পায়োনিয়ার। সাকিব ভাইকে আপনার আলাদা ব্র্যাকেটে রাখতে হবে ভাই, মাফি ইজ দেয়ার। হ্যাঁ, কি অবস্থা সবার? স্বাগতম মাসুমের আরও একটি পডকাস্টে, মাসুমস পডকাস্ট। এবং আমার সাথে আছেন এবার স্পেশাল গেস্ট, এবং উনি হচ্ছেন একজন প্রডিউসার। আমরা জানি নতুন একটা মুভি আসতেছে এবার ঈদুল ফিতর 2025-এ জঙ্গলি মুভি আসতেছে সিয়াম আহমেদের। সো ওই মুভির প্রডিউসার মুক্তার ভাইয়া। হাই ভাইয়া, ভালো আছেন? হ্যালো মাসুম ভাই, ফাইনালি দেখা হলো আমাদের। খুব ভালো আছি, খুব ভালো আলহামদুলিল্লাহ। আমার খুব অনেক দিন যাবত আমার খুব ইচ্ছা ছিল যে আমার পডকাস্টে একজন প্রডিউসার আসবে এবং একজন প্রডিউসারের সাথে কথা বলবো, কারণ আমার অনেক কোয়েশ্চেন মুভি রিলেটেড একজন প্রডিউসারকে। সো ওই কোয়েশ্চেনগুলো আই হোপ আজকে করতে পারবো। সো টেকনিক্যালি আমি জঙ্গলির কো প্রডিউসার, ওয়ান অফ দ্য প্রডিউসার্স, বাট হ্যাঁ আমার মনে হয় আপনার প্রশ্ন অনেক কিছু অ্যান্সার করা পসিবল, আমি করতে পারবো হোপফুলি, এই আর কি। ওকে, তো ভাই এমনিতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, খুবই টেন্সড, খুবই এক্সাইটেড। এখন জঙ্গলি রিলিজ হবে সামনে, আমাদের প্রথম সিনেমা। সো খুবই অনেকগুলো মিশ্র অনুভূতি, এই আর কি। হ্যাঁ ভাইয়া, এই ব্যাপারটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম যে জঙ্গলি হচ্ছে আপনাদের প্রোডাকশনের ফার্স্ট ফিল্ম, রাইট? সো আপনাদের জার্নি সম্পর্কে আমাকে যদি সংক্ষেপে একটু বলতেন। ওকে ভাইয়া, আমরা আসলে আমাদের একটা এজেন্সি ছিল, এখনও আছে ইনফ্যাক্ট, মার্কেটিং এজেন্সি। সো আমাদের ফিল্ম রিলেটেড মার্কেটিং, রাইট। আপনার ফিল্ম, বিভিন্ন ব্র্যান্ডস, অনেক কিছু নিয়ে কাজ করি আমরা। এজেন্সির নাম হচ্ছে ডাবল এক্সেল, নামটা বলে দিলাম, সমস্যা নেই। আমরা হচ্ছে বাংলাদেশের বেশ কিছু প্রমিনেন্ট ফিল্মস, পরাণ, হাওয়া, দামাল, সুরঙ্গ, অনেকগুলো সিনেমার আমরা হচ্ছে টু সাম এক্সটেন্ট হয়তো ফুল সিনেমার মার্কেটিংয়ে কাজ করছি, অথবা কোনো না কোনো একটা অংশের কাজ করেছি। সো আমাদের সিনেমার মার্কেটিংয়ে কাজ করতে করতে আমাদের মনে হলো যে আসলে আমরা এত কাজ করতেছি, সো আমরা নিজের একটা ফিল্ম বানানোর এফোর্ট দিব কিনা। তো আমরা নিজেরা বসলাম, এবং আমরা আসলে আমাদের অনেক প্ল্যান ছিল যে এমন একটা সিনেমা বানানো যেটা আসলে একটা প্যাশন প্রজেক্ট হবে, একদম জাস্ট বানানোর জন্য বানাবো এরকম না। সো আমি জানি না আপনি জানেন কিনা, আমাদের এত ইয়াং একটা টিম, আমি মনে হয় এই টিমের সবচেয়ে বুড়া মানুষ। সো ধরেন আমি হচ্ছে mid-30s আছি এখন। সো আমার মনে হয় এত ইয়াং টিম মিলে একটা প্যাশন প্রজেক্ট না হলে না একটা সিনেমা বানানো সম্ভব না। পার্টিকুলারলি একটা ঈদের মতো জায়গায় একটা মেইন স্ট্রিম মানে কমার্শিয়াল সিনেমা সেটা বানানো, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং, এবং আমি বলবো যে আলহামদুলিল্লাহ উই ডিড ইট। মানে এই মুভির সাথে কানেক্টেড সবাই, সেটা হচ্ছে হিরো থেকে শুরু করে ডিরেক্টর, তারপর প্রডিউসার, সবাই মোটামুটি ইয়াং বলা যায়। সবাই একদম সবাই ইয়াং আমার মনে হয়। আর আমি জানি না, ঈদে তো অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, আমার মনে হয় না যে আর কোনো ঈদে মানে আর কোনো সিনেমা আমাদের মতো ইয়াং টিম কাজ করেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে সামনে অলরেডি হচ্ছে অনেকগুলো টিজার আমরা দেখে ফেলছি, তার মধ্যে হচ্ছে বরবাদের টিজার চলে আসছে, তারপর হচ্ছে দাগির টিজার চলে আসছে, আর হচ্ছে জঙ্গলি টিজার আমি দেখলাম। সো আপনার কি মনে হয় যে এই যে ঈদে একটা ফাইট কিন্তু করতে হবে বরবাদের সাথে, তারপর হচ্ছে দাগির সাথে। সো এই ব্যাপারে মানে আপনার কি মনে হয় যে আপনার কতটুকু প্রিপেয়ার? আমার মনে হয় কি ভাই, বিশ্বাস করেন, ভার্সেস মুড ক্রিয়েট না হলে সিনেমা আমাদের এখানে ঈদে চলবে না। আপনি দেখেন, আমার ধারণা আমরা যখন প্রিয়তমা সুরঙ্গের দৈরথ দেখলাম, এর আগে পরাণের সময় আমরা অনন্ত জলিল একটা সিনেমার সাথে ফাইট হলো, হয় কি 2টা বা 3টা বড় সিনেমা একসাথে আসলে না, মানুষ তখন সিনেমাটা এনজয় করে। এই একটা ব্যাটেল হয়, একটা কথা রাইভালরি হয়, মানুষ খুব এনজয় করে। আমার মনে হয় এই ঈদে না আমরা যে জায়গায় আছি, আমার মনে হয় যে আমরা আসলে খুব ভালো কিছু অ্যাচিভ করবো, কারণ মানুষ অনেকদিন ধরে রিক্রিয়েশন থেকে অনেক দূরে, দেশের নানান অবস্থা, অনেক ঝামেলা, অনেক কিছু হচ্ছে। সো আমার কাছে মনে হয় মানুষ খুব ইগারলি ওয়েট করতেছে যে আসলে আমরা একটা সিনেমা দেখবো, আমরা প্রয়োজনে 2টা দেখবো, 3টাও দেখবো। মানুষের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি সেটা ডিফারেন্ট কনটেক্সট, কিন্তু ভাই মানুষ নিজের মনের আনন্দের জন্য না আসলে অনেক কিছু করতে চায়। সো এই ঈদে আমার মনে হয়, মানে আপনি যদি বলেন যে বরবাদ, দাগি এবং জঙ্গলির মধ্যে কোনটা বেশি ভালো হবে, কোনটা আমি জানি না, আপনি যদি ওইভাবে মানে জিজ্ঞেস করে থাকেন, আমার ধরনের প্রত্যেকটা সিনেমা খুব ভালো যাবে। পার্টিকুলারলি জঙ্গলি আমার মনে হয় একটা আন্ডারডগ প্রজেক্ট। আমার মনে হয় মানুষ এখনও জানে না জঙ্গলি কী নিয়ে এগুচ্ছে এবং কতটুকু এগোবে। সো ভালো কিছু হওয়া উচিত আমার বিশ্বাস। ওকে, তো দর্শক, আমরা হচ্ছে জঙ্গলি নিয়ে কথা বলবো আজকে, অনেক ডিটেইল জানবো জঙ্গলি সম্পর্কে। তো ভাইয়া, আমরা যদি হচ্ছে এই মুভি আমরা বাজেট নিয়ে কথা বলতে চাই, যে বরবাদের বাজেট আমি যতদূর জানি, আমি জানার আমার ভুল থাকতে পারে, আমি যতদূর জানি যে বরবাদের হিউজ বাজেট,
সো সেই ক্ষেত্রে বরবাদের বাজেট ভার্সেস আমি যদি বলি জঙ্গলির বাজেট, সো এটা কেমন বা হচ্ছে কম্পিট করা কতটুকু টাফ হচ্ছে আপনাদের জন্য? আচ্ছা ভাইয়া, আমি একটু আমার মনে হয় একটা ক্লিয়ার পিকচার দেওয়া খুব ইম্পর্টেন্ট। বরবাদের যে বাজেট ভাইয়া, এটা আসলে শাকিব খান মানে শাকিব ভাই না থাকলে এরকম একটা বাজেট নিয়ে কেউ সিনেমা এখানে বানাতে পারবে না। এক সেকেন্ড হচ্ছে এরকম আমাদের মার্কেট এত টাকা বাজেটের সিনেমার জন্য রেডি না। এটা হচ্ছে একদম অনেস্ট ওপিনিয়ন। আমি জানি না এর বরবাদ কীভাবে টাকা রিকভার করবে। রোজার ঈদের সিনেমা আপনি যদি চিন্তা করেন, কুরবানি ঈদের সিনেমা হচ্ছে 2.5 মাস পরে আবার রিলিজ হবে। সো আপনাকে কিন্তু এর মধ্যেই টাকা তুলতে হবে সিনেমা হল থেকে এবং ডিজিটাল থেকে। হ্যাঁ, ওটিটি থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু এই টাকা রিকভার করা না, এটা 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 একটা সহজ কাজ না এবং মার্কেট এটার জন্য স্ট্যান্ডার্ড এই তৈরি হয়নি এখনও। সো আমি মনে করি যে আমরা যেটা ভাইয়া খুব স্মার্টলি করতে চেয়েছি সেটা হচ্ছে আমরা এমন একটা বাজেটের সিনেমাটা বানাতে চেয়েছি। এবং আমি আপনাকে বলি, আমরা প্রথমবারের মতো, হয়তো আমি জানি না এর আগে কেউ করেছে কিনা, উই আর দ্য টিম, আমরা যারা হচ্ছে কত টাকা আমাদের খরচ হয়েছে সিনেমার পেছনে এবং কত টাকা আমরা আয় করলাম বা করব, সব কিছু আমাদের অফিসিয়াল ডিক্লারেশন থাকবে। কারণ আমার মনে হয় এই প্রফেশনাল প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে যেটা হয় যে, আমি জানি না এর আগের ঈদগুলো তো আপনি দেখছেন কিনা, যে আমাদের সব র্যান্ডম সংখ্যা বলে দেয় যে আমাদের এত ইন্ডাস্ট্রি বড় ভাইরা, যারা যারা ডিরেক্টর প্রডিউসার অনেকেই মানে আজগুবি সব অ্যামাউন্ট বলে, খুব হাস্যকর লাগে আসলে। মাথায় আসলে একটা নাম্বার জাস্ট বলে দিই। হ্যাঁ, কারণ ভাইয়া মানে বললে তো বলা খুব সহজ, কারণ বললে তো আর কেউ ট্রেস করতেছে না, বাট ট্রেস করতেছে এখন। আমি জানি আপনি বিএমআর নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওরা হচ্ছে একদম মানে ওনারা এত এফোর্ট দিচ্ছে, প্রতিটা মাল্টিপ্লেক্সে কত টাকা ইনকাম হচ্ছে এটা আপনি কিন্তু চাইলে আপনিও বের করতে পারবেন, আপনি যদি ক্লোজলি মনিটর করেন কতগুলো টিকিট বিক্রি হচ্ছে, সো এখানে গ্রস কতটুকু সেল হচ্ছে, নেট কতটুকু হচ্ছে, এটা কিন্তু বের করা পসিবল। মানে সিঙ্গেল স্ক্রিনের হিসাব না হলেও মাল্টিপ্লেক্সের হিসাব বের করা পসিবল। সো মুখ দিয়ে খালি বললাম, আমাদের এখানে সমস্যা কি ভাইয়া, মানে আমাদের তো মুখের কথা অনেক বেশি, আমাদের আসলে কাজের চেষ্টা কম। সো মুখে যতটুকু বলা যায় আর কি, এই আর কি। ও আরেকটা ব্যাপার বলি, এটা হচ্ছে ভাইয়া ধরেন আপনি যেটা বললেন যে বরবাদ এবং জঙ্গলির বাজেট, আমার কাছে মনে হয় ভাইয়া আমাদের কাছে ক্যাম্পেইনটা হচ্ছে ইটস গনা বি রোলস রয়েলস ভার্সেস লুঙ্গি। আমার কাছে মনে হয় মানে আমার কাছে মনে হয় যে এটা খুবই হয় কি, আমরা একটা দেশি একটা সিনেমা বানাতে চেয়েছি, দেশি। সো যেটা একেবারে আমাদের ওনারশিপ, মনে হবে যেটা আমাদের গল্প। এবং মনে হবে না, আমি জানি না আপনি জানেন কিনা যে জঙ্গলির কিন্তু ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। এবং হ্যাঁ, আমি টিজারে প্লাস হচ্ছে প্রি টিজার আমি লিখা দেখছিলাম যে ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। সো আমরা হচ্ছে এমন কিছু গল্প, আমি শিওর যারা হলে যাবে সিনেমাটা দেখবে তারা সবাই দে উইল বি টাচড অ্যান্ড মানুষ বলবে যে আল্লাহ, এই প্রত্যেকটা গল্প তো আমরা জানি, আমরা তো চিনি এই গল্পগুলো। সো আমরা সেখান থেকে বানিয়েছি। আমি জানি না বরবাদের গল্পের আপিল কতটুকু লোকাল, কতটুকু গ্লোবাল, বাট আমরা আসলে কোনো হয় না যে আমাদের এখানে কিন্তু একটা সবজি প্যাটার্নের সিনেমা হয়, আমি জানি না আপনি জানেন কিনা, যে ওই সিনেমা থেকে এতটুকু টুকলিফাই করলাম, এই সিনেমা থেকে কতটুকু টুকলিফাই করলাম, করে হচ্ছে সিনেমা বানালাম। কিন্তু আমরা আসলে এই প্র্যাকটিসটা একেবারেই পছন্দ করি না। এবং আমি জানি না আপনি টিজার একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমরা টিজারে একটা জিনিস মেনশন করছি যে পুষ্পা, কবির সিং, আমরা বলছি না জঙ্গলি। কারণ আসলে আমরা আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে যে এই যে লাইনটা ছিল যে না পুষ্পা না, এটা এরকম একটা লাইন, সো এই শ্যুটটা কি একদম প্রথমেই করা হয়েছে নাকি পরে? ভাইয়া এটা খুব ইন্টারেস্টিং কি, এগুলো না পপ কালচার রেফারেন্স, আমরা এগুলো আসলে স্মার্টলি দেখাইতে পারি না। ধরেন টিজারে অনেক সময় অনেক সিনেমার টিজারে ট্রেলার অনেক ডায়লগ থাকে যেটা সিনেমায় থাকে না। আমরা হচ্ছে, আমি আপনাকে এটা বলবো না, ক্লিয়ার করবো না যেটা আমরা কি করলাম কি করেছি, কিন্তু হয় কি দেখেন এখানে কিন্তু সিয়াম ভাইয়ের হচ্ছে দুইটা লুক নিয়ে কথা হচ্ছে। সো একটা লুককে কিন্তু মানুষ বলছে যে এটা হচ্ছে কবির সিং এর মতো, আর একটা লুককে বলতেছে মানুষ পুষ্পার মতো। কিন্তু আসলে কোনো লুকের সাথে কোনো গল্পের, এখন আমি আপনাকে একটা মজার ব্যাপার বলি, ধরুন হচ্ছে একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ুয়া, সে তার মাথা গরম, আপনার কাছে বাই ডিফল্ট এটা কবির সিং চলে আসতেছে, কারণ কবির সিং দ্যাট মাচ পপুলার সাবকন্টিনেন্টে যে ওই রাগেটনেসের কথা চিন্তা করলে না মনে হবে এটা কবির সিং। আর আমাদের মাসাল্লাহ কেউ যদি লুঙ্গি টুঙ্গি পরে এবং দাড়িটা একটু বড় থাকে তাকে পুষ্পার মতোই মনে হবে। সো আমরা যখন ভাইয়ের লুক টেস্ট করতে গেলাম ফার্স্ট সিয়াম ভাইয়ের, তখন হচ্ছে আমরা লুক টেস্টে গিয়ে আমরা দেখলাম যে আল্লাহ ভাইয়াকে তো আল্লু অর্জুনের মতো লাগতেছে। আমাদের ডিরেক্টর আমরা সবাই হাসতে চাই যে ভাই, মানে আমি তো পারপাসলি এটা চাই নাই, কিন্তু এটা তো হয়ে যাচ্ছে। তো পরে আমরা বললাম যে ঠিক আছে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে, এটা তো আমরা ইন্টেনশনালি করি নাই, বাট সিএম ভাইয়ের ফেসের সাথে আমি জানি না, এটা ইট মে সাউন্ড
একটা ভাইরাল কোনো কমেন্ট করতেছি, আমি জানি না ভাইয়ার সাথে আসলেই আল্লু অর্জুনের চেহারার মিল আছে, এই লুক ওয়াইজ বেশ ভালো মিল আছে, কিন্তু এটা একেবারেই আনইনটেনশনাল, মানে এটা আমরা প্ল্যান করে করি নাই। সো যেটা বলতেছিলাম যে রোলস রয়েলস ভার্সেস লুঙ্গির ক্যাম্পেইন, আমার মনে হয় যে বাজেট আসলে অনেক বড় ফ্যাক্টর না, আমাদের অডিয়েন্স এত কি বলবো আসলে বাজেটের ব্যাপারটা আমরা কিন্তু অলরেডি আমরা পার করে আসছি বাজেটের বিটের ব্যাপারটা। সেটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন পরান ভার্সেস হচ্ছে দিন দা ডে একটা ফাইট হয়েছে, ওইটা তো বাজেট নিয়ে কিন্তু ফাইটটা হয়েছিল একদম ভাই, একদম যে বাজেট হইলেই যে একটা ভালো মুভি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না, কম বাজেটে ভালো মুভি করা পসিবল। রাফি ভাই আমরা তো আসলে আপনাকে পরানের একটা মার্কেটিং এর কাজ আমরা করেছিলাম, সো আমরা খুব ভালো মতো মনে আছে রাফি ভাই আমরা একসাথে বসা সবাই, এবং উই ওয়ার ডিসকাসিং যে এত অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন হচ্ছে ওই পাশ থেকে, পরানের কিন্তু কোনো আমরা খুব চুপচাপ ছিলাম, আসলে গল্পের দম থাকলে ভাই আমাদের অডিয়েন্স এত মাফ করে দেয়, আপনি বিশ্বাস করেন। আপনি প্রেজেন্টেশন আপনার খুব দুর্বল, প্রিয়তমা টেকনিক্যালি কতটুকু ভালো সিনেমা, প্রিয়তমার যে ইমোশনাল ভ্যালু সেটা যদি না থাকতো মানুষ কিন্তু সিনেমা অ্যাকসেপ্ট করতো না। দেখেন আমি আপনাকে মানে বলতেছিলাম আমাদের শ্বশুর হওয়ার আগে যে সাকিব ভাই ইন্ডাস্ট্রির জন্য এত ইম্পর্টেন্ট একটা মানুষ, উনি মানে সাকিব ভাই 2.0 স্টার্ট হওয়ার পরও সাকিব ভাইয়ের 2টা সিনেমা কিন্তু ব্যবসা সফল হয় নাই। আচ্ছা হ্যাঁ, এটা এই রিলেটেড আমার একটা কোয়েশ্চেন ছিল যে সাকিব খান মানেই কি হচ্ছে সিনেমা হিট? আমার কাছে মনে হয় একটা প্যাকেজ হইতে হবে ভাই, মানে আপনি হিমেল ভাই যখন প্রিয়তমা বানালেন আমার কাছে মনে হয়েছে রাজকুমার প্রিয়তমার চেয়ে ফার ফার বেটার সিনেমা, প্রেজেন্টেশন ওয়াইজ, গল্পের দম, সাকিব ভাইয়ের অ্যাক্টিং। কিন্তু আমাদের এখানে না কমার্শিয়াল প্যাকেজিং ছাড়া সাকিব ভাইয়ের সিনেমাও চলবে না। আপনি রাজকুমার কিন্তু যতটা ফ্লাই করার কথা করে নাই, দরদ তো হয়ই নেই, দরদ চলেই নেই। ও আচ্ছা, মানে প্রিয়তমার চাইতে কি রাজকুমার ভালো ব্যবসা করে নাই? না, এটা যদি কেউ বলে থাকে, মানে আমি তো আমার আসলে কোট করা উচিত হবে না, বাট এটা যদি কেউ বলে থাকে এটা একদম পুরোপুরি মিথ্যে। না মানে কেউ বলে নাই, মানে আমার কাছে হচ্ছে প্রিয়তমার চাইতে রাজকুমারটা ভালো লাগছিল বেশি। মানে আমার মনে হয় যে আমাদের অনেকেরই রাজকুমার ভালো লাগার উচিত, মানে সাকিব ভাইয়ের মানে পাবনার এক্সেন্টে ওনার যে অভিনয় দুর্দান্ত, আনবিলিভেবল আসলে সাকিব ভাই আসলে। সো হ্যাঁ, ওই দিক থেকে আমার কোয়েশ্চেন ছিল যে মানে সাকিব খান মানে কি হিট কিনা। না এটা আসলে ভাইয়া এটা বলা যাবে না। আমি যদি মামুন ভাই সিনেমা বানালেন দরদ নামে, প্যান ইন্ডিয়ান সিনেমা, অনেক কিছু বললেন, মানে দরদে কিছু প্রবলেম ছিল, ডাবিং রিলেটেড কিছু প্রবলেম। ভাই আমার কাছে মনে হয় বিশ্বাস করেন অডিয়েন্স, আমরা যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স, আমরা হচ্ছে একটু তো ভাই আমরা অন্যান্য সিনেমা দেখি, বাইরের সিনেমা দেখি, অনেক রেফারেন্স আমাদের কাছে আছে। সো ডাবিং বা কালার অনেক কিছু না আমাদের চোখে লাগে, আমাদের কানে লাগে। কিন্তু ফ্যামিলি অডিয়েন্স যারা হচ্ছে ভাই ধরেন একটু একটা ব্রেক পেলো, তারা সিনেমা দেখতে গেলো, ওদের কাছে এগুলো ম্যাটার করেই না। ওদের কাছে গল্পের দমটা কতটুকু মানে তারা কানেক্ট করতে পারতেছে এটাই ইম্পর্টেন্ট। মানে দরদের আমার কাছে মনে হয় মামুন ভাই এত কিছু বাড়ায় বলছে, বুর্জ খলিফা থেকে শুরু করে, হ্যাঁ এগুলো দরকার নেই তো ভাই, এগুলো দরকার নেই। আপনি যখন সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন আপনি শুধু কন্টেন্টটা ঠিকঠাক বানালেই হবে, কারণ সাকিব ভাইয়ের যে ফ্যান বেস আপনার কিচ্ছু লাগে না একদমই। সো সাকিব ভাই মানেই হিট সিনেমা না, বাট সাকিব ভাই থাকা মানে আইবল ওই সিনেমার দিকে থাকবে, এতটুকু ফর শিওর। বাট সিনেমা আসলে সিনেমার মেরিটেই চলে আলটিমেটলি। ওকে, আর ভাইয়া আমার একটু ডিফারেন্ট একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনারা তো এটা আপনাদের প্রোডাকশনের ফার্স্ট ফিল্ম, রাইট? এমআইবি স্টুডিওজের প্রথম সিনেমা। ওকে, সো মানে আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির সিনারিওটা কেমন, বা আপনারা ফিল্মটা ক্রিয়েট করতে গিয়ে কতটুকু কি প্রবলেম ফেস করছেন? ইন্ডাস্ট্রি ভাই এখন অনেকটুকু শেপে চলে আসছে। আমরা যখন স্টার্ট করি সিনেমার কাজ বা সিনেমা নিয়ে ভাবা, আমি যদি বলি পার্টিকুলারলি লাস্ট 3-4 ইয়ার্সে সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে আমার কাছে মনে হয়। যে রায়হান, হ্যাঁ যদি বলেন। আচ্ছা হ্যাঁ, আপনি বলেন। আমার কাছে মনে হয় রাফি ভাই মানে তার শোম্যানশিপ আমাদের ইন্ডাস্ট্রিকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। আমার কাছে মনে হয় মানে আই হ্যাভ এ হিউজ রেসপেক্ট ফর হিম। এবং ইন্ডাস্ট্রি এখন অনেকটুকু চেঞ্জড, কিন্তু অনেক সমস্যা আমাদের এখানে। আমরা শুধু ঈদ নির্ভর সিনেমা বানাচ্ছি, আমরা নিজেরাও। আপনি যদি খেয়াল করেন আমাদের কিন্তু ঈদে আসার কথা ছিল। আপনি যদি এটা রিলেটেড আমি ভালো একটা কিউ দিলাম আপনাকে, রাইট? আমি একটা ভালো একটা কোয়েশ্চেন ছিল, বাট এটার পরে আচ্ছা আমি এই কোয়েশ্চেন মনে পারে, এবং সেটা আমার মনে হয় যে সব দর্শকের কোয়েশ্চেন এটা, এবং অনেকে বলা বলি করতেছে
যে এই জঙ্গলি মুভিটা গত বছর আসার কথা ছিল। হুম, হুম। সো অনেকেই বলতেছে এটা কি তুফান আসবে এই ভয়ে জঙ্গলি কি তাদের রিলিজ ডেট পিছিয়ে দিল? মানে অ্যাকচুয়াল রিজনটা আসলে কি ছিল? ভাইয়া তুফানের সাথে আসা ভালো হইতো না? আমাদের তো এখন নিশোবার সিনেমাও আসতেছে আমাদের সাথে। মানে এটা তো ভালো অপশন ছিল। তখন শুধু তুফানের সাথে আসতেছিলাম। এখন হ্যাঁ, হচ্ছে এখন আমাদের তো আর কম্পিটিশন আর বেশি টাফ হয়ে আরো গেল। টাফ না? সো হ্যাঁ, ব্যাপারটা আসলে একেবারেই কোনো ভয়ের কিছু নাই। মানে আমার কাছে মনে হয় এখনো আমার মনে হয় যে তুফানের সাথে আসলে না আ তুফানের ব্যবসা আরো বেশি হতো। আমাদের ব্যবসা তো হইতই ফর সিউর। কারণ তুফান এক ধরনের সিনেমা, হুম, হুম। জংলি এক ধরনের সিনেমা। আমরা কিন্তু আ সিনেমার কাজ আমাদের অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র একটা আমি জানি না আপনার মনে হচ্ছে কিনা ঘূর্ণিঝড় রেমাল তখন হয়েছিল এবং আমাদের ক্লাইম্যাক্সের এন্ডে আমাদের হচ্ছে একটা মেজর শুটিং। তখন সেটা আমরা করতে পারি নাই। ওকে, এবং যখন ওকে, আমরা করতে পারিনি আমাদের সেট ভেঙে গিয়েছিল। তো আমরা একটু ট্রাবলের মধ্যে পড়ে গিয়েছিলাম। তখন আমরা সবাই ওকে। বসলাম এবং হুম, টিমে আমরা বসে এটা ক্রস চেক করলাম যে আসলে আমরা এরপরও কিন্তু জোড়াতালি দিয়ে সিনেমা আমরা যদি রিলিজ করতে পারি চাইলে। কিন্তু আমরা ওকে। কি করব কিনা? তখন আমাদের ডিসিশন হলো যে না আমরা আসলে এই তাড়াহুড়োটা করব না। কারণ সিনেমাটা আমাদের হয় কি আমাদের প্যাশন প্রজেক্ট ভাইয়া। মানে মার্কেটে অনেক প্রোডিউসার আছেন, অনেকেই আছেন যাদের জন্য একটা সিনেমা আমরা বানালাম, হয়নি ঠিক আছে আবার বানালাম। কোনো সমস্যা নেই। টাকার হয়তো তাদের কোনো সমস্যা নাই। হুম, আমাদের কোনো মাফিয়া নাই ভাইয়া। আমি খুব একদম অনেস্টলি বলি। আমাদের পেছনে কোনো মাফিয়া নাই। সো আমাদের প্রতিটা টাকা খুবই মানে মানে খুবই কষ্টের টাকা এবং আমরা প্রতিটা টাকা এখানে লগ্নি করার পেছনে অনেক ভেবে চিন্তে করে মানে করা এবং আমরা চাই টাকাটা তুলতে। কারণ ভাই আমরা মার্কেটে না একটা ছাপ ফেলতে চাই। আমি আপনাকে ওকে। কি ছাপ ফেলতে চাই আমি আপনাকে বলতেছি। বাট জাস্ট এর আগে বলিনি যে আমরা তুফানের ভয় আসেনি। এটা একেবারে মিথ্যে কথা। কারণ রাফি ভাই আমরা সবাই খুবই ক্লোজ। সিয়াম ভাই আমি ওকে। আমি জানি না আপনি জানেন কিনা যে রাফি ভাই, সিয়াম হ্যাঁ, ভাই তারা একসাথে অলমোস্ট তো মুভি ফ্যামিলি করছে এবং তারা আমাদের এর আগেও। ডিরেক্টর রাহিম ভাই একসময় রাফি ভাইয়ের সাথে কাজ করেছেন ওকে। এবং দে শেয়ার এ মানে গুড বন্ডিং। সো আমরা কিন্তু নিজেরা অনেক কথাবার্তা বলতেছিলাম যে রাফি বলতেছিল যে তোমরা আসো, আসলে না আসলে তো মজা হবে না। কিন্তু আমরা আসলে আসতে পারিনি ওই কারণেই। সো এরপর আমরা কিন্তু সিনেমা রিলিজ করতে পারতাম। এরপর তো দেশের অবস্থা খারাপ হয়ে গেল। সবকিছু মিলে আসলে আর সিনেমা রিলিজ করার অবস্থা ছিল না। আর আমাদের কাছে পরে লেটলি মনে হলো যে ইট ওয়াজ মেন্ট ফর ঈদ। আমরা তো ঈদের জন্য বানাইছিলাম। সো আমাদের ঈদে আসা উচিত। হ্যাঁ, মানে এই এই আরকি। ব্যাপারটাই যে হচ্ছে মানে আপনি একটু আগে আপনি নিজেও বললেন যে হুম। কেন আমাদের সিনেমা সব ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। হুম, সো হুম, তো হুম। আপনি নিজেও কিন্তু না কারেক্ট। এটা আমি সেম কেন কাজটা বলতেছি হ্যাঁ। আমার কাছে মনে হয় আমার এই জায়গাটা হিপোক্রিসি করা উচিত হবে না। হুম, যেহেতু আমাদের ১ম সিনেমা, আমার মনে হুম, হয় মার্কেটে অনেক পরীক্ষিত অনেক প্রোডিউসার আছেন। হুম, হুম, এই ধরনের সাহস তাদের দেখানো উচিত। আমার মনে হয় এটা আমরা এফোর্ড করতে পারি না এই সাহস দেখানোটা। কারণ আমরা যখন মার্কেট থেকে সাকসেসফুলি টাকা তুলে আমরা কিন্তু যদি ব্রেক ইভেনও করি, যেটা হুম, আসলে হুইচ ইজ ভেরি পসিবল। আমি জানি না একটা ইনফরমেশন এটা আপনার মাধ্যমে হয়তো অডিয়েন্সকে দিয়ে দিচ্ছি। হুম, সেটা হুম, হচ্ছে আমাদের সিউর। কিন্তু অলরেডি আই উড সে অলমোস্ট 50% টাকা রিকভার্ড। সিনেমা এখনো কিন্তু রিলিজ হয় নাই। সো আমাদের ওকে। কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে কি ভাই আমরা আ ব্র্যান্ডের কোলাবোরেশন আছে এখানে খুব স্মার্টলি। যেটা এর আগে বাংলাদেশে কোনো সিনেমায় হয়নি ফর সিউর। এক। সেকেন্ড হচ্ছে ডিজিটাল রাইটস এবং ভাইয়া এখন কিন্তু টাকা আর্ন করার অনেক এভিনিউজ আছে সিনেমা নিয়ে। সো আমরা কোনো মানে একটা মানে এমন একটা প্র্যাকটিক্যাল বাজেটে সিনেমা না বানিয়ে যদি আমরা ৳১০,০০,০০,০০০ সিনেমা বানালাম, আমরা সেটা আসলে মানে আমরা এটা প্রেফার করি না। আমাদের কাছে মনে হয় এখনকার মার্কেট বাংলাদেশের সিনেমা মার্কেট ৳২ থেকে ৳২.৫ কোটি সিনেমা ওয়ার্ক করা উচিত এবং ৳২-২.৫ কোটি সিনেমা যখন প্রফিট করবে, তখন না শুধু ঈদের সিনেমা থাকবে না, সারা বছর সিনেমা রোল হবে। বুঝছেন? কিন্তু সিনেমা তো হিট হইতে হবে। আমি এমন একটা সিনেমা বানাইলাম যেটা আমি আসলে অ্যাচিভ করতে পারলাম না। আমি জানি না যে 'বরবাদ' কিভাবে টাকা রিকভার করবে। উইথ অল ডিউ রেসপেক্ট শাকিব ভাইয়ের ক্রেজি ফ্যান বেস। কিন্তু যদি প্রপারলি আমি চাবো যে আমি যেহেতু ওপেনলি বললাম যে আমরা আমাদের ডেইলি কত টাকা আমরা পাচ্ছি সেটাকেও আমরা বলব প্রতিদিনই। এবং ওকে। আমরা চাবো যে সবাই যেন এই ট্রান্সপারেন্সি রাখে। কারণ 'বরবাদ' যদি এই বাজেটের সিনেমা সাকসেসফুল হতে পারে ভাই এটা আমাদের জন্য ভালো। মার্কেট অনেক বড় হবে এবং শাকিব ভাইয়ের অডিয়েন্স কিন্তু গ্লোবাল অডিয়েন্স, শুধু বাংলাদেশের অডিয়েন্স না। সো বড় কিছু হওয়া উচিত। ওকে। আই থিংক যে এই প্র্যাকটিসটা যদি আপনারা চালু করেন বা আপনার টিম থেকে যে হচ্ছে ওই যে এভরি ডেতে হচ্ছে হুম, হুম, হুম। কত আসতেছে আর্ন। হুম, হুম। সো এই প্র্যাকটিসটা যদি চালু হয় আই থিংক ইন ফিউচার অন্যান্য মুভিগুলোর ক্ষেত্রেও সেম ব্যাপার হবে। অবশ্যই এটা করা উচিত ভাই। আমাদের এখানে তো আপনি জানেন সবাই কি প্র্যাকটিস এতদিন করলো যে হ্যাঁ, হ্যাঁ, জাস্ট সো এটা আমাদের র‍্যান্ডম বলে করতে দেয়। হবে ভাই। আমাদেরকেই করতে হবে। আমরা ওই কে করবে, কে শুরু করবে এটার জন্য আসলে ওয়েট না করে আমার মনে হয় আমরা ইয়াং, আমাদের শুরু করা উচিত। কারণ আমাদেরকেই চেঞ্জ করতে হবে ভাইয়া সিনেমা। আমরা
গল্প যেহেতু করতেছি বলি, এটা হচ্ছে ধরেন আমরা যখন সিনেমা বানানোর চিন্তা করলাম ভাইয়া, আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন জঙ্গলি, মানে কেন, কি স্পেশালিটি আছে এই প্রজেক্টে যে কারণে আমরা এই প্রজেক্টে ইনভলভ হলাম। আমাদের কিন্তু ভাই সিনেমার না কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ তৈরি হয় নাই। মানে আপনি যদি কোনো মালায়ালাম সিনেমা দেখেন, আপনি দেখে বুঝতে পারবেন যেটা মালায়ালাম সিনেমা। তামিল দেখলে তামিল, বলিউডের একটা ল্যাঙ্গুয়েজ আছে, কালার প্যালেট বলি, অ্যারেঞ্জমেন্ট বলি, মানে দেখলি লুকটা দেখলি হ্যাঁ লুক অ্যান্ড ফিলে কিন্তু বোঝা যায়। কিন্তু আমাদের বাংলাদেশি সিনেমা আপনি বলতে পারবেন না যে এটা বাংলাদেশি সিনেমা। ওকে কারণ হয় কি যে খুব বেশি ওই যে টুকলিফাই করি আমরা, অনেক বেশি ইন্সপায়ারেশন নিই, ফ্রেম টু ফ্রেম আমরা সিমিলার রাখি। আনফর্চুনেটলি এই ঈদেও দেখতে পাচ্ছি, জানি না আমি আসলে এটা প্র্যাকটিসটা কতটুকু ঠিকঠাক, বাট আমার মনে হয় কি যে বাংলাদেশি একটা সিনেমা একটা আমরা বানাতে চেয়েছি যেটা একদম দেশি, একদম র। সিয়াম ভাই এই সিনেমায় লুঙ্গি যেভাবে ক্যারি করেছে উইথ অল দ্য প্রাইড, অথচ লুঙ্গি ভাই খুব কমন। আমার মনে হয় লুঙ্গি পরে আপনি অনেক কন্টেন্ট শ্যুট করছেন, আমরা দেখছি আপনাকে। সো আমার মনে হয় লুঙ্গি ব্যাপারটাকে, মানে এটা কিন্তু এরকম টার্গেট না যে লুঙ্গিকে আমরা পপুলার করতে চাই বা লুঙ্গিকে আমরা মেইন স্ট্রিম সিনেমার নায়ককে পড়াইতে চাই, এরকম না। ক্যারেক্টারের ডিমান্ড হচ্ছে সে লুঙ্গি পরবে। তো এইটাকে আমাদের এখানে ভাই এটাকে ওইভাবে প্রাইড নিয়ে ক্যারি করা, এটা আসলে সবাই করে নেই এবং করবেও না। এবং আমি জানি না লাস্ট কবে বাংলাদেশে কোন সিনেমায় একজন কমার্শিয়াল হিরো সে হচ্ছে লুঙ্গি ক্যারি করছে হ্যাঁ, একটা সিনেমার সিগনিফিকেন্ট। এই পয়েন্টটা আমি আমার প্রায় রিভিউতেই হচ্ছে আমি বলতাম যে কেন, মানে ওয়াই একজন হিরো অলওয়েজ সে হচ্ছে বুট পরা, প্যান্ট পরা, টি শার্ট পরা, মানে সে দেখা গেছে গাড়ির মেকানিক হ্যাঁ হ্যাঁ কিন্তু বুট পরা কেন ভাইয়া, কি যে মানে কি যে বাজে অবস্থা। আমরা তো এখন তো ভাই লাস্ট 3-4 বছর কিন্তু একটু চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওভারঅল না আমাদের ওই প্রেজেন্টেশনটা হচ্ছে আমরা রিয়েলিস্টিক সিনেমা বানাতেই চাই না। আমরা হচ্ছে সেট বানাবো বড় বড়, এবং হচ্ছে আমাদের গাড়ি ফ্লাই করবে, আমাদের মানে লার্জার দেন লাইফ দেখাতে গিয়ে এটা প্রবলেম। আমি এটা জিনিস খুব ভালো কথা আপনি মনে করাইছেন। আমাদের এখানে আমরা ভাই লার্জার দেন লাইফ সিনেমা বানাতে গিয়ে এমন সিনেমা বানাই ওভার দ্য টপ হয়ে যায়, সেখানে আসলে ওই সিনেমা থেকে, মাসালা সিনেমা থেকে কিন্তু আসলে কেউ শিখতে চায় না কিছু। কিন্তু আমরা না ওই এমন কিছু দেখাই যে ও আচ্ছা ঠিক আছে, টাইম পাসই হয়, এরপর না আমি আর কোনো নির্যাস নিয়ে বেরোতে পারি না। অথবা আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা যখন আবার কিছু মেসেজ কনভে করতে চাই তখন আমরা এত আর্টিস্টিক্যালি বানাই, ওইটা আবার ডকুমেন্টারি হয়ে যায়, ওইটা সিনেমা হয় না। দুইটা দুই মাত্রার হয়ে যায়, মাঝামাঝি কিছু রাইট। সো আমি যদি বলি যে ভাইয়া জঙ্গলি, কিন্তু দেখেন জঙ্গলির নামটার মধ্যে একটা কমার্শিয়াল আপিল আছে, মনে হবে যে জঙ্গলি কেন। সো কেন, এটা কিন্তু সিনেমা দেখে জানতে হবে, কিন্তু জঙ্গলির যে গল্প এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো গল্প। আমার একজন বড় ভাই আছেন আমার ফ্রেন্ড লিস্টে, উনি কমেন্ট করতেছিলেন যে ভাই আপনাদের সিনেমার যে লুক অ্যান্ড ফিল এটা কেমনে ফ্যামিলি নিয়ে দেখবো, আমার তো মনে হচ্ছে খুব মারামারি কাটাকাটি। আমি আপনাকে বলি, আপনার মাধ্যমে বলি, অডিয়েন্সকে বলি যে আমরা কোনো ভায়োলেন্ট ফিল্ম বানাতে চাইনি। মানে আমরা একটা গল্প বলতে চাইছি ভাইয়া, গল্পের প্রয়োজনে কেউ ভায়োলেন্ট হবে, গল্পের প্রয়োজনে আবার সে ভায়োলেন্ট থাকবে না। এবং কেন ফ্যামিলি নিয়ে দেখতে হবে সিনেমাটা, ফ্যামিলি নিয়ে অডিয়েন্স যখন এই সিনেমাটা দেখবে আর সে যখন বের হবে, আমি ওভার প্রমিস করতেছি না যে আমরা মানে আউট অফ দ্য বক্স কিছু বানাই ফেলছি, কিন্তু আমরা যা বানাইছি ভাইয়া দিস উইল কানেক্ট, মানুষ এত প্রপারলি কানেক্ট করতে পারবে। এবং মানে আমি শিওর ইনশাল্লাহ, আমরা তো চেষ্টা করছি, বাকিটা আসলে অডিয়েন্সের উপর। যদি ওইরকম কানেক্ট করতে না পারে তাহলে আমরা পরের সিনেমায় ইনশাল্লাহ আরও ট্রাই করবো, আরও চেষ্টা করবো, এই আর কি। ওকে ভাই, ওই যে তখন ব্র্যান্ড কোলাবোরেশন নিয়ে একটা পয়েন্ট আসছিল যে হচ্ছে এর আগে কোনো সিনেমায় এমন ব্র্যান্ড কোলাবোরেশন হয় না, যে দেখা গেছে কোনো একটা মুভির মাঝখানে কোনো একটা স্টোরির সাথে কানেক্ট করে দিয়ে কোনো একটা প্রমোশন হয়তো বা করা হয়েছে, বা আমরা যেটা মুভি হলে দেখবো। সো এই প্রমোশনটা করতে গিয়ে মানে একটা ব্র্যান্ডকে কিভাবে, মানে তারা কি আদৌ বাংলা সিনেমাতে এইভাবে প্রমোট করতে কতটা ফ্লেক্সিবল? ভাইয়া এটা খুব টাফ, এটা এই জার্নি তো আমরা স্টার্ট করলাম। আমি আপনাকে বলি, ধরেন আমি আপনাকে যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু কোনো মাফিয়া নেই। সো হয় কি যে ভাইয়া অনেক ব্র্যান্ডের সাথে, অনেক ব্র্যান্ডের বড় মানুষের সাথে অনেকের পার্সোনাল লেভেলে ভালো সম্পর্ক থাকে, সেখান থেকে হয়তো সিনেমাটা স্পন্সরশিপ আসা, সেগুলো আমাদের এখানে হয়েছে অনেক। কিন্তু আমরা যেটা করছি বা অ্যাজ এ টিম একটা প্রপার প্রেজেন্টেশন, কীভাবে ব্র্যান্ডকে কন্টেন্টের মধ্যেই প্লেসমেন্ট হবে, আমাদের স্ক্রিপ্টের সাথে যাচ্ছে। আগে তো আমাদের স্ক্রিপ্ট রেডি হওয়া, লাইন আপ রেডি হওয়া, সেটার সাথে অ্যালাইন করে কোন কোন ব্র্যান্ড। আমার মনে হয় আমাদের মতো যারা ইয়াং, যারা সিনেমা বানাতে চায়, আমি বলবো যে দিস শুড বি দ্য প্র্যাকটিস। এভাবেই কিন্তু সিনেমাটা বানাইতে হবে, ফোর্সফুলি কোনো ব্র্যান্ডকে না ঢুকায় যেটা অডিয়েন্সের চোখে খুব হ্যাম্পার করবে। অনেক এরকম হয়েছে ভাই, আমাদের ইমোশনাল একটা কন্টেন্ট ক্লাইম্যাক্সে আছে, হুট করে আমার একটা ব্র্যান্ড ঢুকছে,
তখন চোখে আমার লাগে। মনে আছে মিশন এক্সট্রিমে মোস্ট প্রবাবলি আমি মানে দীপনদাকে বলছিলাম যে দাদা এটা কী হলো, বলে কী করবো বলো, টাকা তো লাগবে আলটিমেটলি। তো আমরা ওই সাটল প্লেসমেন্ট যেটা কন্টেন্ট মার্কেটিং বলে, কারণ মানুষ বুঝবেও না যে এখানে একটা প্রমোশন হয়েছে। রাইট, মানে এবং মানুষ যদি বোঝেও মানুষ এটা চোখে বাড়ি খাবে না, কারণ সে জানে যে এখানে এটা হওয়ারই কথা, এটা খুব নর্মাল। ওকে, সো আমরা ওইভাবে ব্র্যান্ডগুলোকে ইনকর্পোরেট করেছি এবং আমরা যেটা করা ট্রাই করছি ভাইয়া কি যে ব্র্যান্ডকে শুরুতে অ্যালাইন করা স্ক্রিপ্টিং স্টেজেই। সো আমরা কিন্তু সিনেমা যখন শুটিং করতেছি তখনই কিন্তু আমরা একটা টাকা পয়সা পেয়ে যাচ্ছি। আমাদের এখানে কিন্তু ভাই অনেক ঝামেলা হয়, আমি জানি না আপনি জানেন কিনা, যে কোনো ব্র্যান্ড হচ্ছে কোনো সিনেমার সাথে হয়তো অ্যালাইন হলো, তারপর যেটা ব্র্যান্ডকে প্রমিস করা হয় সেটা হয়তো সে পায় না। সো ব্র্যান্ড হচ্ছে পরে টাকা দেয় না, এরকম অনেক ঝামেলা হয়। কিন্তু আমরা কিন্তু সেই ঝামেলার মধ্যে নেই একেবারেই। আমাদের প্রত্যেকটা ব্র্যান্ড খুবই হ্যাপি, আমরা তাদেরকে যেটা প্রমিস করেছি সেটাই আমরা করেছি। সো আমার মনে হয় যে এটা স্মার্টলি করলে পসিবল, এটা ইম্পসিবল না আর কি। ওকে ভাই, আমরা হচ্ছে কমার্শিয়াল দিকে না গিয়ে আমরা হচ্ছে একটা ওয়ার্ড বারবার আসতেছিল, সেটা হচ্ছে মাফিয়া। হ্যাঁ, সো ভাই এই ব্যাপারটা নিয়ে আরেকটু যদি এলাবোরেট করে কিছু একটা বলতেন। আমার কাছে মনে হয় কি ভাইয়া যে আমাদের এখানে মাফিয়া তো ভাই সব সেক্টরই আছে, কিন্তু সিনেমা যে মানে ফিল্মের সাথেও এরকম কিছু একটা। হ্যাঁ ভাই, মাফিয়া ইজ দেয়ার আসম ভাই। মানে আমি আপনাকে বলি, ধরেন আমাদের এখানে কতটুকু বলবো না, আচ্ছা ধরেন আমি নাম মেনশন না করি, আমাদের এই দিই এমন একজন বিগ শট একজন মানুষ আছেন প্রডিউসিং এন্ডে, ওনার ইমেজ, ওনার রেপুটেশন, উনি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে আছেন এবং তাকে সবাই চেনে এবং সবাই জানে সে কতটা করাপ্টেড এবং কত মানুষের টাকা উনি দেন নাই, কত মানুষের পেমেন্ট উনি দেন নাই, নারী নিয়ে নানান ইস্যু অ্যান্ড অল। কিন্তু হয় কি যে মানে এরপরও তাকে কিন্তু তোয়াজ করেই চলা হয়। আমার কাছে মনে হয় কি ভাই, দেখেন একটা ভালো একটা পয়েন্ট আপনি বলছেন, যেমন মুস্তাফিজ নিয়ে আমার একটা কথা আছে, আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। মুস্তাফিজকে একবার জিজ্ঞেস করা হয়েছিল কোনো কিছু একটা, যে ক্রিকেটার মুস্তাফিজ, হ্যাঁ, তো উনি বলছিলেন যে আমি ভালো মানুষ হতে চাই। ভাই ভালো মানুষ হওয়াটা কিন্তু একটা ব্যাপার, কিন্তু আপনাকে তো ভালো ক্রিকেটার হইতে হবে আগে, তারপর আপনি ভালো মানুষ হইলে এটা ভালো। যেমন বিরাট কোহলির অ্যাটিটিউড নিয়ে অনেকের প্রবলেম আছে, বিরাট কোহলি তো একটা ভালো ক্রিকেটার, তারপর ভালো মানুষ কি না সেটা পরেরটা, বাট ভালো মানুষ হলে তো অবশ্যই ভালো। আমাদের ইন্ডাস্ট্রিতে না ভাই ব্যবসায়ী এবং ভালো মানুষ এই কম্বিনেশনটা নাই। যারা ব্যবসায়ী ওই প্যাটার্নে এমনই ব্যবসা বোঝে এবং এমনই ব্যবসা করে, কাকে ভাই ল্যাং মেরে কী করা যায় সব কিছু করতে পারে। কত সিনেমা আসতে দেওয়া হয় না, কত সিনেমা আসার কথা সেটা ঠেকানো হয়। কাস্টিংয়ের সময় হচ্ছে ওকে বলে দেওয়া হয়, আমাদের সাথেও হয়েছে এরকম, একে বলে দেওয়া হয়েছে যে এই সিনেমা কাজ করো না, এই সিনেমা কাজ করলে আমাদের পরে সিনেমা নিব না, এই প্যাটার্নও হয়েছে। এবং আমি বলবো আসলে অনেক অনেক ছোটো ছোটো ব্যাপার আছে যে আসলে এগুলো বললে না মানে এগুলো বিশ্বাস হবে না যে এরকম এই ধরনের এত এত অবস্টাকেল। আই থট যে এই টাইপের ব্যাপারগুলো সব আগে ছিল, এখন হয়তো বা নাই। আমি ভাবতাম এরকম না, এখন ভাই স্মার্ট জমানা, এখন খুব স্মার্টলি হয়। আই থট যে সব ঠিক হয়ে গেছে এখন। না ভাই, এটা ইট উইল স্টে, বুঝছেন, এটা আসলে বাংলাদেশ না, আসলে সব জায়গাতেই কম বেশি থাকে। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি, খুব আনফর্চুনেট যে যারা করাপ্টেড তারা এতটা পাওয়ারফুল যে আসলে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না আই টু আই। আমার ধারণা আমি যদি আপনার সাথে নাম মেনশন করে বলতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু আসলে যেটা বললাম যে নাম মেনশন করে বলবো, অনেক কষ্টের অনেক এফোর্ট দিয়ে বানানো সিনেমা ভাইয়া। সো আমি চাই না কোনোভাবে সিনেমা হ্যাম্পার হোক, বাট আমি শিওর আমি যেহেতু এতটুকু পর্যন্ত বলতে পারছি, আমার ধারণা যে আমার এতটুকু বলা দেখেও যদি কেউ কখনো ইন্সপায়ার্ড হয় এবং তারা যদি বাকিটুকু বলে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি শিওর যে মানুষ বললে কিছু না কিছু তো হবেই। ওকে ভাই, আমরা হচ্ছে সিরিয়াস কথাবার্তা রেখে আমরা একটু একদম অন্যদিকে আসি। সেটা হচ্ছে জঙ্গলি সিনেমার গান নিয়ে যদি আমরা কথা বলতে চাই, যে হচ্ছে গান নিয়ে আপনাদের কেমন কি প্ল্যান বা কবে আসতেছে গান? ভাই আমাদের সিনেমার গান নিয়ে তো একটা মানে মজার গল্প আছে, আমি জানি না আপনি জানেন কিনা, যে প্রিন্স মাহমুদ ভাই হচ্ছে আমাদের সিনেমার 4টা গান করেছেন। এবং আচ্ছা এবং প্রিন্স ভাই তো আমাদের যারা আমরা 90s কিড, আমাদের জন্য তো নস্টালজিয়ার একটা নাম, কারণ মানে কত লেজেন্ডারি গান, কত লেজেন্ডারি আর্টিস্ট তার সাথে কাজ করেছেন। এবং প্রিন্স ভাই যখন আমাদের সাথে মানে আমরা বসলাম, সিয়াম ভাই, আমরা, আমাদের ডিরেক্টর, আমরা সবাই বসলাম, আমরা বললাম যে ভাইয়া আপনার আগে যে অডিও ক্যাসেট বের হতো, অনেক আর্টিস্ট আসতো আপনার গান গাইতো, আমরা একটা অডিও ক্যাসেট প্যাটার্নে চিন্তা করি, আপনি আমাদের গানগুলো করেন। এবং
আমার মনে হয় আমরা আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাদের জন্য অনেক ইমোশন, আপনি আপনার মতো করে করেন যেটা আপনার ইচ্ছা করে। তো ভাইয়া আমার মনে হয় হি ওয়াজ টাচড। এবং আমাদের তো একটা গান রিলিজ হয়েছে তাহসান ভাইয়ের, জনম জনম গান। আমাদের একটা গান ইমিডিয়েটলি রিলিজ হচ্ছে, আমি জানি না এই কন্টেন্ট যখন এয়ার হবে আগেও হয়তো চলে আসতে পারে। সো একটা রোমান্টিক গান আসবে, একটা জার্নি সং আছে, ও বলে দিলাম কি, আচ্ছা বলে দিলাম, একটা একটা জার্নি প্যাটার্ন একটা সং আছে, ইমোশনাল গান আছে। সো আমি মিউজিশিয়ানদের নাম রিভিল না করি, বাট খুব ভালো ভালো গান আছে। আমার মনে হয় যে অ্যাজ এ হোল যদি বলি, জঙ্গলির যেই মিউজিক্যাল লাইন আপ, আমার কাছে মনে হয় ফার্স্ট টাইম প্রডিউসার হিসেবে এরকম গান পাওয়া, এটা আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এবং আমার ধারণা এই ঈদে যে সিনেমার মানে বাকি সিনেমার গান আসতেছে, আমার মনে হয় না এত হেভি লাইন আপ আর কোনো মুভির আছে, মিউজিক্যাল লাইন আপ। ওকে, এই মুভিটার টোটাল গান কতগুলা হবে? আমাদের টেকনিক্যালি গান 5টা গান, বাট হয়তো ভাইয়া গানের আমরা প্রেজেন্টেশন ওয়াইজ আমরা না ডিফারেন্ট কিছু করা ট্রাই করছি ভাই। মানে আমি জানি না আপনি আমাদের প্রিটিজ কি দেখেছেন? হ্যাঁ। প্রিটিজের যে মিউজিকটা, এটা কিন্তু আমরা প্রিটিজের জন্য বানাইছি, এবং সেটা কিন্তু আমরা এই মিউজিকটা হচ্ছে, এই মিউজিকটা ডিউরেশন দেখেন অলমোস্ট 1 মিনিট। সো আর একটু এফোর্ট দিলে তো এই গানটাই হয়ে যায়, আরও 1 মিনিট 1.5 মিনিট অ্যাড করলে তো গানটাই হয়ে যায়। আচ্ছা, ওই আমার খুব খুব ভালো লাগছিল ওই মিউজিকটা। আমার একটা কোয়েশ্চেন ছিল যে হচ্ছে ওই মিউজিকের কি কোনো গান কি আমরা পাচ্ছি কিনা বা পাবো কিনা? ওই এটা রিভিল করা তো উচিত হবে না। আচ্ছা হ্যাঁ, থাক, বাট ভাই এমন কিছু পাবেন যারা হলে, আমরা আসলে সিনেমা রিলিজের আগে আসলে সব গান ছাড়বো না। ওকে। সো আমাদের প্ল্যান হচ্ছে যে মানুষ হলে গিয়ে কিছু গান দেখুক, যেটা আসলে মানে ইট ওয়াজ ডিজাইনড ফর দ্য হল, সিনেমা হল। মানুষ দেখে ফিল করবে যে ওয়াও। মানে কারণ ভাই হয় কি, আমাদের এখানে কিন্তু এরকম অনেক গান হয় সিনেমায় যে আউট অফ কনটেক্সট, মানে গানের মধ্যে দিয়ে গল্প আগায় না, র্যান্ডম একটা গান চলে আসলো, আমরা চলে গেলাম থাইল্যান্ড, সো আমাদের এখানে সিচুয়েশনাল অনেক কিছু, প্রত্যেকটা জিনিস সিচুয়েশনাল। আমাদের হচ্ছে গল্প গানের মধ্যে দিয়ে এগিয়েছে। সো এই জন্য হচ্ছে কি, যখন গান আমি রিলিজ করব, মানুষ তো যেহেতু আপনি দেখেন, আমরা একটা প্রিটিজ ছাড়লাম, আমরা একটা গান ছাড়লাম, আমরা একটা টিজার ছাড়লাম, আমাদের গল্পের কিন্তু আমার মনে হয় না আমরা 30% বা 25% আমরা রিভিল করছি। আমাদের জাস্ট সাবপ্লটগুলো আমরা সামনে নিয়ে আসছি। তো গান না এভাবে হুট করে দেখলে মানুষ মানে পুরো ব্যাপারটাকে আসলে ওই ফিল করতে পারবে না অতটা। সো রোমান্টিক গান ডেফিনেটলি আমরা ছাড়বো, আরও একটা দেখি সারপ্রাইজ কিছু ছাড়া যায় কিনা, বাট কিছু গান আমরা রেখে দিচ্ছি, পরে ছাড়বো। ওকে, হ্যাঁ। যখন আমি হচ্ছে মুভিটার প্রিটিজ দেখলাম, তখন হচ্ছে একটা গ্লিমস আমরা হচ্ছে মানে দিঘির একটা পিকচার আমরা দেখতে পাইছিলাম। ইভেন হচ্ছে আমরা দিঘির সাথে সিয়াম আহমেদের একটা গান দেখতে পাইলাম। তারপর আবার হুট করে টিজারে হচ্ছে আমরা দেখতে পেলাম হচ্ছে বুবলিকে, যদি বুবলি আমার খুব খুব ফেভারিট। উনি আপনার সম্পর্কে জানেন যে আপনি তাকে অনেক পছন্দ করেন। আমি ফার্স্ট দেখলে হয়তো বা অজ্ঞান হয়ে যেতে পারি, ঠিক দেখি আমরা দেখা করতে পারি, ঠিক নাই। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রিটিজে দেখলাম আমরা দিঘিকে, বা হচ্ছে দিঘির জাস্ট একটা পিকচার দেখলাম। আবার আমরা টিজারে দেখলাম হচ্ছে বুবলিকে। সো মানে অ্যাজ এ মানে অডিয়েন্স হিসেবে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, মানে তারা কি দুজনেই আছে তো অবশ্যই, বাট মানে কেন তাকে একবার দেখানো হয়েছে, পরে আবার তাকে আলাদা করে দেখানো হয়েছে, একসাথে কেন না? আমার মনে হয় আমরা যেটা করতে চেয়েছি সেটাই হয়েছে, কারণ না হলে আপনি এটা বলতেন না। আমরা একটু অডিয়েন্সকে একটু দোটানা রাখতে চেয়েছি, কারণ আসলে অবশ্যই দিঘি ইজ দেয়ার অ্যান্ড বুবলি ইজ দেয়ার, সো ডেফিনেটলি তারা দুজনই নায়িকা আমাদের। ওকে, সো এখানে কি সিয়াম ভাইয়ের কি ডাবল রোল, নাকি আরও বেশি রোল, নাকি দুইটা টাইম লাইনের গল্প, এটা আসলে সিনেমা হলে দেখতে হবে। আমাদের গান ছাড়া, প্রিটিজ ছাড়া, টিজার ছাড়া, ট্রেলারে তো আমরা একটা গল্পে ল্যান্ড করবো মোটামুটি আমার ধারণা। সো ইচ্ছে করে এটা করা, আমার মনে হয় বুবলির সাথে সিয়াম ভাইয়ের যে রোমান্টিক একটা অ্যাঙ্গেল আছে, আমার মনে হয় আমি টান মুভিটাতে দেখছিলাম দুজনকে একসাথে, খুব ভালো। মানে আমি টান মুভিটা রিভিউ করছিলাম, খুব ভালো লাগছিল দুজনকে। সো এইখানে হচ্ছে আমি টান, আপনার অনেক ভালো লাগছে টান? মানে ভালো লাগছে, হ্যাঁ। আমার মনে হয় সিয়াম ভাই এবং বুবলি আপুর বিশাল অডিয়েন্স আছে যারা আসলে তাদের দুজনকে আবার একসাথে দেখতে চায়, এবং দে উইল গেট টু সি। আমার মনে হয় তাদের কেমিস্ট্রি দুর্দান্ত, এবং এত ন্যাচারাল, এত সাটেল, অনেক ভালো লাগবে সবার। ওকে ভাই, এবার যদি আমরা একটু স্টোরির দিকে আমরা যদি একটু ফোকাস করতে চাই, যদিও আমরা স্টোরি খুব বেশি জানতে পারি নাই প্রিটিজ বা হচ্ছে টিজার থেকে, আমরা জাস্ট স্পেশালি একটা বাচ্চা মেয়েকে আমি দেখলাম
টিজারে। সো কিছু ইমোশনাল টাচ হয়তো আমরা পাবো, অ্যান্ড হচ্ছে এইরকম মানে বাচ্চা নিয়ে একটা স্টোরি। আমি ছোটবেলায় আমি একটা মুভি দেখছিলাম, মুভিটার নাম হচ্ছে ক্ষতিপূরণ। ওকে, ওটা হচ্ছে আলমগীর ছিলেন অসাধারণ movie-টা। সিনেমা, হ্যাঁ, অসাধারণ আমি ছোটবেলা কান্না করছি মুভি ভাই, দেখে। আমরা সবাই। এত স্যাড একটা মুভি ছিল। আচ্ছা, যাই হোক, তো আমার আর এইটা কি ওই ক্ষতিপূরণের রিমেক বা কোনো না 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 ইন্সপায়ার্ড বা না, কোনো না, না। রকম কোনো মিল আছে কিনা? ভাইয়া একটা মজার ব্যাপার শেয়ার করি। হ্যাঁ, কিছুদিন sure. আগে আলমগীর স্যার, ওনার সাথে দেখা হলো আমাদের কোনো একটা Okay. ঘটনাচক্রে। আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। তার মধ্যে একটা গান আছে, আমরা গল্পের একটু প্লট তাকে বললাম। স্যার হচ্ছে শুনলেন, মানে হি ওয়াজ অ্যামেজড যে তোমরা এই সময় এরকম একটা গল্পের সিনেমা বানাচ্ছ, এটা তো মানে একটু তো ডিফারেন্ট। এবং উনি একটা গান শুনলেন, আমি শুনে হি ওয়াজ ভেরি ইমোশনাল। সো আমরা তখন, উনি বলতেছিলেন যে এই তোমাদের তো মনে হয় যেহেতু গল্পটা বাচ্চা আছে, তোমরা কি ক্ষতিপূরণ দেখছিলা? আমরা তো সবাই ফ্যান বয়, আমরা সবাই সাথে বললাম হ্যাঁ আমরা তো দেখছি, এবং উই আর ভেরি ইমোশনাল। সো কোনো এখানে কোনো মিল নেই, কোনো কিছুর কোনো ইন্সপিরেশন নাই। মানে এটা দেখেন একটা সিনেমার লিগেসি কোথায় থেকে যায়, যে মানে জঙ্গলির একটা টিজার থেকে আমাদের ক্ষতিপূরণের গল্পে আমরা চলে গেছি। কারণ কতটুকু রিসেমব্লেন্স এবং কতটুকু ইম্প্যাক্টফুল সিনেমা ছিল আমাদের মানে আর্লি চাইল্ডহুডে। ওইটা পসিবলি সাদা কালো ছিল মুভিটা, আমার যদিও শিওর না আমি। না সাদা কালো, না সাদা কালো ছিল না। রঙিন ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু মানে খুবই ইমোশনাল সিনেমা ছিল। সরি, আমাদের সাথে কোনো রিসেমব্লেন্স নাই, জাস্ট কোইন্সিডেন্স। হ্যাঁ কোইন্সিডেন্সেরও কিছু নাই, মানে একদমই মানে বাচ্চা তো থাকতেই পারে, বাচ্চা তো অবভিয়াসলি থাকতে পারে। ওকে। না আমার মনে হয় যে বাচ্চা, এই যে ধরেন হচ্ছে কিছুদিন আগে হাইনান্না রিলিজ হয়েছিল আমাদের এখানে, এখনো বারুণ দেওয়ানের একটা সিনেমা রিমেক রিলিজ হলো যেখানে বাচ্চা আছে। সো বাচ্চা থাকলে আসলে যদি কোনো সিনেমার সাথে আমরা মিল, মানে আমার মনে হয় না এটা মানে wise হবে না। না, আমি জাস্ট এমনি কিউরিয়াস হয়ে আস্ক না না, বাট খুব ভালো লাগছে আমার কাছে। মনে হয় বাচ্চা একটা সিনেমার ইম্পর্টেন্ট টুল যদি হয়ে দাঁড়ায়, যদি কোনোভাবে, যেহেতু টিজারে আমরা বাচ্চাকে রিভিল করছি, এবং শি ওয়াজ এ ড্যাম ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। আমার মনে হয় আমরা তাকে পুরো সিনেমায় শাবনূর ট্রিটমেন্ট দিছি ভাই। মানে ওকে। শাবনূর যেরকম মানে একজন, মানে একটা এত অরা ছিল তার। আমরা ডিরেক্টরের যেমন চেয়ার থাকে শুটিং সেটে, আমাদের এই বাচ্চার জন্য চেয়ার ছিল আলাদা। এবং মানে প্রোডাকশন সবাই, মানে বাচ্চাটা এত ভালো অভিনয় করছে ভাই, মানে কি বলবো আসলে, মানে আমার ওর জন্য আমার একটা ইমোশনাল একটা জার্নি আছে। আমার কাছে মনে হয় যে মানে এরকম একটা বাচ্চা আসলে, এরকম একটা মেয়ে বা এরকম একটা বোন, মানে সবার থাকলে সবার খুব দারুণ একটা মেমোরি হবে লাইফে, এই আর কি। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি যে হচ্ছে দাগি তারপর বরবাদ এর সাথে ভালো একটা ফাইট হতে যাচ্ছে জঙ্গলির? ফাইট তো হবেই ভাই, সিনেমায় আসছি, ফাইট তো Okay. হবেই, ফাইট না হওয়ার কোনো কারণ নেই। এবং মানে বেস্ট উইশেস টু দেম। আমার মনে হয় তাদের সিনেমাও খুব ভালো যাবে। বাট জঙ্গলি, আমার মনে হয় জঙ্গলির মেরিট অনুযায়ী জঙ্গলি বেশ ভালো একটা জায়গায় যাবে ভাই। দিন শেষে না, মানে সিনেমা আপনি প্রথম 3 দিন আপনি মানুষকে নিয়ে যেতে পারবেন অনেক কিছু করে, অনেক মার্কেটিং করে, অনেক প্রচারণা করে। গল্পের দম না থাকলে ভাই, তাহলে সিনেমা পরে আসলে চলবে না, একেবারেই চলবে না। আর আমিও হচ্ছে দর্শকদেরকে ইনভাইট করবো বা বলবো যে হচ্ছে আপনারা দেখেন সব মুভিগুলোই আপনারা দেখে আপনাদের যেটা ভালো লাগে আপনারা বলেন যেটা আমার ভালো লাগছে, যেটা ভালো লাগে নাই কন্টেন্ট সেটা আপনারা বলেন যে আমাদের ভালো লাগে নাই। কিন্তু ওই যে আমি অমুকের ফ্যান তমুকের ফ্যান, মানে ফ্যানরা মিলে মারামারির তো দরকার নেই আই থিঙ্ক, এরকম নাকি? মানে ক্রেজি ফ্যান ভাই থাকাটা খুব ভালো, এটা তো ভাই একটা ব্লেসিং। সাকিব ভাই একটা ব্লেসিং যে সাকিব ভাই এরকম একটা ফ্যান বেস। নিশো ভাই, তাকে সবাই বস বলে ডাকে তার ফ্যানরা। সিএম ভাইয়ের ফ্যান বেস যথেষ্ট ভালো, ছেলে মেয়ে সবার মধ্যেই। তো আমার মনে হয় ফ্যান ওয়ার থাকবে, কিন্তু সেটা যেন মানে কদর্য না হয়, সেটা যেন এমন জায়গায় গিয়ে না পৌঁছে যে পার্সোনাল অ্যাটাক করতেছি আমরা। সেটা অনলাইন পর্যন্ত থাকুক, অফলাইনে আবার অনলাইনেও ভাই এখন আসলে যেই মানে হ্যাঁ, অনলাইনেও মানুষ এখন মানে কমেন্টে যুদ্ধ শুরু হয়ে যায় যে ভাই লিখতে তো টাকা লাগে না, এবং লিখতে তো কোনো সমস্যা নেই। সো মানুষ বলে একটু, আমার মনে হয় অ্যাগ্রেসিভনেস হয় কি ইন্ডাস্ট্রি মানে খুব ছোট আমাদের না মেরিটওয়ালা প্রতিটা সিনেমাই ওয়ার্ক করা উচিত। আমাদের বরঞ্চ একটা প্রায়োরিটি লিস্ট হতে পারে যে আমি এই সিনেমাটা আগে দেখব, এই সিনেমাটা আমি এরপরে দেখব, এরপর আমি যদি মনে হয় টাকা কিছু এখনো আমার হাতে আছে তাহলে ওই সিনেমাটা দেখব। কিন্তু ওই সিনেমা দেখা যাবে না, ওটা নাটক মানে হয়েছে। আগেই ও আচ্ছা, এই নাটক নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে যে
একটা বিশাল অংশের মানুষের এই একটা কমন, আমি টিজারের রিয়াকশন দেওয়ার টাইমে হচ্ছে যেই টিজারের রিয়াকশন দিই দেখা গেছে একটা কমন স্প্যাম টাইপ সবাই লিখতে থাকে যে এটা তো নাটক হয়েছে। সো এই যে ডিফারেন্স কোনটা মুভি কোনটা নাটক, মানে এই আলোচনাটাই বা কেন, আর এটা কিভাবে আসলে আমরা বুঝবো? খুবই 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 হাস্যকর ডিসকাশন। কারণ ভাই ধরেন যারা বলে এটা আসলে কোট আনকোট করে বলি, এটা সাকিব ভাইয়ের ফ্যানরাই মোস্টলি বলে, কারণ ভাইয়ের ফ্যানরা না আসলে ভাইয়ের জন্য পাগল, বুঝছেন তো। তাদের কাছে বাকি সব সিনেমাই কম বেশি নাটক। এখন সাকিব ভাইয়ের যে সিনেমাগুলো, এই সিনেমাটাই বরবাদে যিনি ডিরেক্টর উনি নাটক থেকেই আসছেন। ওকে, হিমেল আশরাফ ভাই নাটক বানাইছেন, রাফি ভাই মেন স্ট্রিম এফডিসি সিনেমা কখনোই বানান নাই, উনি তার মতো করে বানাইছেন। মানে হয় না যে এফডিসি বললেই সিনেমা আর বাকিটা সিনেমা না, এটা না আসলে। রাফি ভাই যখন সাকিব ভাইয়ের সাথে সিনেমা বানাইছেন তখন সেটা সিনেমা মনে হয়েছে। রাফি ভাই যখন এখানে আমার কথা আছে যে হচ্ছে আগে আগে একটা টাইমে হচ্ছে শাকিব খানের ফ্যানরাই হচ্ছে রায়হান রাফিকে অ্যাটাক করতো যে কি নাটক বানাইছে। যখন আবার রায়হান রাফি হচ্ছে শাকিব খানকে নিয়ে মুভি বানাইছে তখন আবার ঠিক আছে। ভাই এটাই সমস্যা। আমার মনে হয় কি নাটক আর সিনেমা না, দেখেন নাটক ব্যাপারটা শুধু বাংলাদেশ বা সাবকন্টিনেন্টেই আছে, নাটক বলে কিছু নাই। সিনেমা ইজ সিনেমা, ফিকশন ইজ ফিকশন। একটা ডিউরেশন ওয়াইজ একটা হয়তো আমরা সেগমেন্টাইজ করতে পারি, কিন্তু নাটক বলে আলাদা কিছু নাই। এখন আমাদের এখানে আমরা নাটক বলি একটু যদি ক্যানভাস ছোট হয়, ওই যে বললাম শুটিংয়ের মাঝখানে একটা কন্টেন্ট গো থ্রু করতেছে, হুট করে আমি থাইল্যান্ডে যদি না যাই তাহলে যদি সেটা সিনেমা, মানে থাইল্যান্ডে গেলেই গানটা থাইল্যান্ডে গিয়ে শ্যুট করে আসলে সিনেমা। ও আচ্ছা আচ্ছা। সো এটা একটা হিউজ প্রবলেম। আমার মনে হয় এই ধরনের টেন্ডেন্সি মাইন্ডসেট আসলে বদলানো দরকার। সাকিব ভাই যেভাবে সময়ের সাথে আপডেটেড হয়েছেন, আমার মনে হয় তার ফ্যানদেরও, সবাই না কিছু ফ্যানদের আসলে এরকম মানে এই টক্সিক মাইন্ডসেট চেঞ্জ করা দরকার। কারণ নিশো ভাই, শিহাব শাহিন ভাইয়ের সাথে নিশো ভাই একটা সিনেমা যেটা চরকি আলফাই এসবিএফ থেকে আসতেছে, সেটা কোনোদিনও নাটক হইতে পারে না। সেম প্রোডাকশন থেকে তো তুফানও আসছে। অ্যাবসলিউটলি। এবং আমি আপনাকে যদি বলি যে আপনি আমাদের ডিরেক্টর রাহিম ভাইয়ের ফার্স্ট ফিল্ম ওয়াজ শান হচ্ছে ওই সময়ের প্রেক্ষিতে যথেষ্ট বড় কমার্শিয়াল সিনেমা ছিল। কোভিড অনেক কিছু মিলে হয়তো যতটুকু ফ্লাই করা দরকার করতে পারেনি। বাট দেখেন মানুষ হচ্ছে বলে ওই ঈদে, আমি আপনাকে একটা মজার গল্প বলি। সিয়াম ভাই হচ্ছে যখন ফার্স্ট ফিল্ম আসলো পোড়ামন 2, তখন সাকিব ভাইয়ের সিনেমার সাথে তার একটা কম্পিটিশন ছিল ওই ঈদে। সাকিব ভাইয়ের তখন আমি যদি ভুল না করি ওই ঈদে 3টা সিনেমা রিলিজ হয়েছিল সাকিব ভাইয়ের। 3টা সিনেমা একই ঈদে ছিল? হ্যাঁ ভাই, মাসুম ভাই আপনি তখন কন্টেন্ট বানান না, মানে এটা আমি ওই সময় কথা বলতেছি। এবার বোঝেন যে তখন পোড়ামন 2 ওই সিনেমাগুলোর সাথে ফাইট করে পোড়ামন 2 ওয়াজ সাকসেসফুল, বক্স অফিস হিট। এরপর সিয়াম ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের আরেকবার একটা রাইভালরি হলো, সেটা হচ্ছে যখন ভাইয়ের শান রিলিজ হলো, তখন সাকিব ভাইয়ের গোলুই নামে একটা ফিল্ম রিলিজ হয়েছিল। এবং গোলুই থেকে শান অনেক ব্যবসা করছে, অনেক বেশি। কিন্তু হয় না মার্কেটে কিন্তু ভাই আওয়াজ কীরকম থাকে, শান হয় নাই, শান চলে নাই, গোলুই চলছে। মানে আমাদের এখানে পলিটিক্সটা এরকমই। সাকিব ভাই কিন্তু এই ধরনের মাইন্ডসেটের মানুষ না। আমি সাকিব ভাইয়ের সাথে বসে আড্ডা দিচ্ছি, মানে হি সাচ এ হাম্বল পার্সন এবং খুবই ভালো মানুষ। কিন্তু সাকিব ভাইয়ের হয়তো মন জয় করা যাবে এরকম একটা মাইন্ডসেট থেকে তার আশেপাশে কিছু মানুষ আছে, বুঝছেন, মানে সেটা সব ধরনের ডেকোরামি। আমি যদি বলি সেটা অনেক কিছু ইউটিউবার তো তার উপরই বেঁচে আছেন। তো টানা মানে আমি খুবই সারপ্রাইজিং। ধরেন কোনো একটা ইউটিউব চ্যানেল, কোনো একজন ইউটিউবার তার জীবদ্দশায় যত ভিডিওস বা কন্টেন্ট সে বানাইছে সব সাকিব খানকে ভাই ক্রিয়েটিভ লিবার্টি থাকা উচিত। ধরেন মাসুম ভাই এখন মানে আপনি যদি ধরেন শুধু বুবলি আপুকে নিয়ে কন্টেন্ট বানান আমার মনে হয় কোনো সমস্যা নেই, কিন্তু হয় কি যে আমার মনে হয় একটু তো চোখে লাগে ব্যাপারটা। সো মানে আপনি যদি তাকে নিয়ে কন্টেন্ট বানান, মানে সাকিব ভাইকে নিয়ে যদি কেউ সারাদিন কন্টেন্ট বানায়, এরপর সাকিব ভাইয়ের কন্টেন্টকে সে যখন বলবে যে ভাই কন্টেন্টটা খুব ভালো হয়েছে, সিনেমাটা খুব ভালো, তখন কি এটা আমরা আসলে বিলিভ করতে পারবো বা মানুষ, কারণ স্বাভাবিক না, একটা তো বায়াসনেস চলে আসে। তো আমার কাছে মনে হয় যে এই যেটা বলতেছিলাম যে সাকিব ভাইয়ের আশেপাশে কিছু মানুষ আছে আসলে তারা তার অ্যাটেনশন ড্র করার জন্য মানে অনেক কিছু করে, অনেক ঝামেলা করে। সো সিএম ভাইয়ের সাথে যে এবারও একটা রাইভালরি আমি যদি বলি, জঙ্গলি আসতেছে এবং বরবাদ আসতেছে, আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইন্টারেস্টিং। কারণ সাকিব ভাই এবং সিএম ভাইয়ের যে বন্ডিং, তারা কিন্তু অ্যাজ এ মানে ব্রাদার, তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক, তারা খুব ভালো সম্পর্ক। এবং আমরা হচ্ছে লাস্ট কবে আড্ডা দিচ্ছিলাম এবং তখন মানে কথা সাকিব ভাই বলেছে যে আমাদের বড় হওয়া দরকার ইন্ডাস্ট্রি, আমাদের সিনেমায় কোলাবোরেশন দরকার। একই সিনেমায় যদি মার্ভেলের মতো আমরা যদি
সব হিরো আসি, সবাই যদি একটা করে মানে একটা পোর্শন আমরা যদি ক্যামিও দিয়ে যাই, আমরা যদি এই কথা শাকিব খান বলছে? হ্যাঁ বাহ, ভাইয়া চমৎকার একটা কথা বলছে। সাকিব ভাই অনেক ভিশনারি একটা মানুষ। উনি যে একটা কথা বলছেন যে মানে শাহরুখ খান যখন ভাই ছোট থেকে বড় হয়, একজন রণবীর কাপুর কিন্তু তখন ওইখানে ওই জার্নিটা, ওই পথ যে মারাইছে মানে শাহরুখ খান, সে পথ মারানোর পথ কিন্তু রণবীরের জন্য খুব ইজি সেটা মানে ক্র্যাক করা। শাহরুখ খান হচ্ছে বলিউডকে গ্লোবালি যেভাবে নিয়ে গেছেন, আমার মনে হয় সাকিব ভাই যে এফোর্টটা দিলেন এতগুলো বছর, এখন সেটা নিশো ভাই, সেটা সিয়াম ভাই, সেটা শুভ ভাই, সেটা রাজ ভাই, সবার জন্য মানে মার্কেটটা কিন্তু অনেক ওপেন হয়ে গেল বাংলাদেশি মানে উনি সিনেমা। জাস্ট রোডটা তৈরি করে দিয়ে গেলেন আর কি। অ্যাবসলিউটলি। এবং সাকিব ভাই ইজ দ্য পায়োনিয়ার। সাকিব ভাইকে আপনার আলাদা ব্র্যাকেটে রাখতেই হবে। সাকিব ভাই, আমি হয়তো মানে 5 বছর আগে ওই কথা বললে বিশ্বাস করতাম না। সাকিব ভাই এতটা চেঞ্জড একটা মানুষ, উনি আসলে আগে থেকেও চাইতেন, ওই যেটা বললাম আশেপাশে মানুষজনের অনেক প্রবলেম থাকে, সাকিব ভাই কিন্তু সিগনিফিকেন্টলি অনেক কিছু চেঞ্জ করে ফেলছেন ইন্ডাস্ট্রি। এখন আসলে সাকিব ভাইয়ের সাথে হচ্ছে নিকেতনের এতগুলো মানুষ একই ফ্রেমে আড্ডা দিচ্ছেন, বা আমি আমি অনেককেই চিনি যে এরা সাকিব ভাইকে দেখলে বলতো যে সাকিব খান, এবং তারা এখন তাদের সাথে সেলফি তুলে এবং প্রোগ্রাম শেয়ার করে, অ্যাটেন্ড করে, এবং এত একটা ব্যাপার যে ওফ সাকিব ভাই, মানে আমি সো হ্যাপি সাকিব ভাই আমাকে চিনে। হ্যাঁ, মানে আগে যেমন দুইটা আলাদা একটা ব্যাপার ছিল যে হ্যাঁ, বিএফডিসি কেন্দ্রিক আর এটা হচ্ছে মানে এই নিকেতন পানি আর কেন্দ্রিক। তেল কখনো মিশে নাই ভাই, বাট সাকিব ভাইয়ের এটা সাকিব ভাইয়ের স্টারডম। এবং আমি বলবো যে অবশ্যই এখানে হিমেল আশরাফ ভাই, মানে রাফি ভাই, মানে যারা আসলে রাফি ভাইকে, সরি, যারা আসলে সাকিব ভাইকে এই পর্যায়ে নিয়ে আসছে, আমার কাছে মনে হয় তাদেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই। এই কোলাবোরেশনটা দরকার ছিল অ্যাকচুয়ালি, হুম। নইলে তো এই এত সিগনিফিকেন্ট চেঞ্জ আমরা দেখতে পারতাম না। না, একদমই তাই। এবং এই যে নিশো ভাই, ধরেন আমার কাছে মনে হয় যেটা বলতেছিলাম যে সাকিব ভাই এবং সিয়াম ভাইয়ের বন্ডিং, আমার কেন আমরা এক পোডিয়ামে এই ঈদে সাকিব ভাইকে, নিশো ভাইকে এবং সিয়াম ভাইকে কেন একসাথে একজন আরেকজনের সিনেমার জন্য শাট আউট দিচ্ছে, এটা আমরা কেন দেখতে পাবো না? এটা কি হওয়া উচিত কিনা আপনি হ্যাঁ, বলেন? অবশ্যই 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 উচিত। আমাদের এখানে প্র্যাকটিসটা নাই ভাই, বুঝছেন? এটাই আই সমস্যা। হোপ এটা হবে, সামনে খুব সুন হবে। আপনারা হচ্ছে রেগুলার মুভি প্রডিউস করেন, আনেন, ইনশাআল্লাহ, আমরা দেখি। আর হচ্ছে ইনশাআল্লাহ। শুধুমাত্র ঈদ না, আমরা হচ্ছে ঈদ ছাড়াও অবশ্যই ভাই, আপনার কাছ থেকে অবশ্যই, মুভি চাই। অবশ্যই। আমরা ভাইয়া ঈদ ছাড়াই সিনেমা বানাইতে চাই। কারণ ঈদের জন্য না কেউ বানায় ভাই। কিন্তু আমরা ঈদ ছাড়া মানুষ সিনেমা বানাইতে চায় না, মানুষ আসেও না হলে। সো আমরা প্ল্যান করতেছি, দেখি ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, তো অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো আড্ডা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ মাসুম ভাই। আমি মনে হয় অন বিহাফ অফ অডিয়েন্স আমি একটু বলি আপনাকে, এটা হচ্ছে আমরা সিনেমা নিয়ে আমাদের এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আপনি তাদের মধ্যে একজন, এবং আপনার প্রতিটা কমেন্ট, আপনি কন্টেন্টের রিয়াকশন দেন, হয়তো অনেক সময় ফানিলি দেন। আমার মনে হয় অডিয়েন্সকে, আপনি একটা সিগনিফিকেন্ট অডিয়েন্সকে আপনি টাচ করে যাচ্ছেন। বাংলাদেশি সিনেমা তাদের মানে নিউজ ফিডে পৌঁছাচ্ছে আপনার মাধ্যমে। সো আপনার কিন্তু অনেক রেসপন্সিবিলিটি, এবং আপনি কিন্তু সেটা পুল অফ করতেছেন। এটা অনেক দারুণ একটা ব্যাপার। একটা হিউমারকে সাথে নিয়ে এরকম কিছু করা খুবই চ্যালেঞ্জিং। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আমি শিওর যে এই প্ল্যাটফর্ম হচ্ছে প্রতিটা সিনেমার জন্যই একটা বড় কিছু রোল প্লে করবে। আমার প্ল্যান হচ্ছে এই যে আমার যে পডকাস্ট, মাসুমস পডকাস্ট, এই পডকাস্ট শুধুমাত্র ফিল্ম রিলেটেড হবে। ফিল্ম বা হচ্ছে টিভি সিরিজ, এর বাইরে মানে এই পডকাস্টের কোনো একদমই ভাই। আমার মনে হয় সিনেমা নিয়ে পডকাস্ট আমাদের এখানে ওরকম প্রপারলি হচ্ছে না। সো আপনি যেটা করতেছেন, দিস ইজ ভেরি গুড। আই উইশ ইউ অল দ্য বেস্ট। ও ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন, সেটা এই যে একটু আগে যেটা বললেন যে আমি রিয়াকশন দিই বা হচ্ছে কন্টেন্ট, মানে সো ধরেন কোনো একটা কন্টেন্টকে আমি পচাইলাম, হ্যাঁ, আপনি কোনো একটা আপনাদেরই কোনো একটা কন্টেন্টকে পচাইলাম, বা অলরেডি হয়তো পচাইছি বা বলছি, ক্রিটিসাইজ করছি, তখন রাগ হয় না যে এই এর এত বড় সাহস, আমার বলি না, এই স্পোর্টিংলি নিতে না পারাটাই তো আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সমস্যা ভাই। আমাদের এখানে না সবাই সামনাসামনি বলে যে ভাই জোস ফাটাই দিচ্ছেন, সেই অবস্থা। কিন্তু ভাই আমরা কিন্তু শুনি এরপর কে কি বলতেছে। মাসুম ভাই, আপনি হচ্ছে যখন আমাদের কন্টেন্টের আপনি সমালোচনা না করবেন, তখন তো ভাই আমরা ওই বাবলেই থেকে যাবো যে ওফ আমরা তো ফাটাই ফেলছি। বা এটা মনে হয় না যে তুই কি ফিল্ম বিশেষজ্ঞ, ফিল্মের কি বুঝিস তুই? না, আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট কি আপনি কিন্তু ম্যাস পিপলের পিওভি থেকে আপনি একটা রিয়াকশন দেন। হ্যাঁ, মানে আমি রাইট, মানে আপনি তো সিনেমাটোগ্রাফার না, আপনি এডিটর না, আপনি কালারিস্ট না, আপনি অ্যাক্টর না। তো আপনি যখন একটা রিয়াকশন দেন, এটা অডিয়েন্স হিসেবে দেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি হচ্ছেন আমাদের মানে আয়না, আমরা হচ্ছে আপনার রিয়াকশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আপনি যদি একটা জিনিসকে ভালো বলেন, আমি শিওর অনেক মানুষ বিলিভ করে যে মাসুম ভাই যেহেতু ভালো বলতেছে,
তাহলে এটা ভালো, আমাদের দেখা উচিত। সো অবশ্যই না, কোনো রাগের তো কিছু নাই ভাই। আমার মনে হয় পচানোর জায়গা থাকলে অবশ্যই পচাবেন, অ্যাপ্রিসিয়েট করার জায়গা থাকলে অ্যাপ্রিসিয়েট করবেন ভাই। এভাবেই, এটা হেলদি এনভায়রনমেন্ট না থাকলে না আসলে হবে না আলটিমেটলি। তো ভাইয়া এটা হচ্ছে আপনার ফার্স্ট ফিল্ম, সো এই ফিল্মটা ক্রিয়েট করতে গিয়ে আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন বা আপনার জার্নিটা কেমন ছিল আমাদেরকে যদি একটু বলতেন। ভাইয়া মেমোরি লেনে নিয়ে গেলেন আসলে, মানে ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি। এখনও তো জার্নি শেষ হয় নাই। আমি যদি বলি আমি আপনাকে বলতেছিলাম যে আমাদের এত ইয়াং একটা টিম, আমাদের রাইটার মুন ভাই, আমাদের ডিরেক্টর টিমে যারা ছিলেন, আমাদের ডিওপি, আমরা সবাই উই ওয়ার লাইক ব্রাদার্স। আমার কাছে মনে হয় যে এত ফ্লেক্সিবিলিটি নিয়ে কোনো টিম এভাবে কাজ করছে কিনা আমি জানি না। আমাদের প্রচুর মারামারি কাটাকাটি হয়েছে, আমাদের অনেক ঝগড়া হয়েছে, আমাদের শুটিংয়ে এসে আমাদের মানে আমরা উই হ্যাড ফান। সমস্যা কিন্তু অনেক হয়েছে ভাই। একটা হচ্ছে ধরেন আমরা এত হিট ওয়েভের মধ্যে শ্যুট করছি, আমাদের মানে আমাদের ক্রু থেকে আমাদের 5 জনকে আমরা ঢাকা পাঠিয়ে দিয়েছিলাম অসুস্থ হয়ে। তারা দুইজন অজ্ঞান হয়ে গেছিলেন। এবং আমি বলবো যে ভাই আই মাস্ট সে যে আমাদের আর্টিস্টরা এত এফোর্ট দিচ্ছেন ভাই ফর দিস ফিল্ম। আমি শিওর যারা হলে গিয়ে দেখবেন মানে কথার সাথে তারা জাস্টিফিকেশনটা পাবেন। এত এফোর্ট এই গরমের ভেতর, এবং ক্যারেক্টারের সাথে একাত্ম হওয়া। এবং দিস ইজ নট এ টিপিক্যাল বাংলাদেশি সিনেমা মানে উই হ্যাভ সিন, এরকম না আসলে। যেহেতু আমি আপনাকে বললাম যে রিয়েলিস্টিক, আমি জানি না এটাকে অডিয়েন্স কতটুকু বুঝবে। আমরা আসলে রিয়েলিস্টিক সিনেমা বানাতে চেয়েছি। মানে হয় না যে ধরেন আপনি দেখাচ্ছেন আপনার ক্যারেক্টার বস্তিতে থাকে, আপনি তো বস্তিই দেখাবেন। এখন আপনি যদি বস্তিকে প্রিলাইট করে আপনি সেট বানায় এমন বস্তি বানালেন যেটা আসলে মনে হচ্ছে নিকেতনেই আছে, তাহলে তো সেটা লাভ হলো না আলটিমেটলি। সো আমরা খুবই রিয়েলিস্টিক এবং খুবই মানে ওইভাবেই আমরা করতে চেয়েছি পুরো সিনেমা। এবং ইট ওয়াজ এ হ্যাকটিক জার্নি। পুরো কাস্ট যদি কখনো আপনার সাথে দেখা হয়, কথা হয়, আমি জানি না হবে কিনা, সবাই বলে যে ভাই মানে ঘাম ঝরে গেছে, এত কষ্ট হয়েছে। বাট দিন শেষে না এত কষ্ট তো একটা ভালো সিনেমার জন্য। আমি যেটা বললাম যে আমাদের প্যাশন প্রজেক্টের জন্য না ভাই এরকম হয়, সবাই সুপ্রিম স্যাক্রিফাইস করে, মানে এভরিওয়ান। মানে আমি বলবো যে ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি এবং মাইলস টু গো। ইনশাল্লাহ দেখি না আরো কিছু তো করবো। ওকে ভাইয়া, এখন হচ্ছে আমার একটা কোয়েশ্চেন আছে, কিছুটা কুইজ টাইপের বলতে পারেন কোয়েশ্চেনটা। সেটা ওকে হচ্ছে ওকে শাকিব খান, আফরান নিশো এবং হচ্ছে সিয়াম আহমেদ, আপনি ওকে হচ্ছে আমি যদি আপনাকে 1 2 3 দিয়ে সাজাতে বলি, ও মাই কাকে গড, আপনি কাকে আপনি আগে বয়সের না 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 না, হচ্ছে ফাইটের দিক থেকে মুভির, স্টারডম, হ্যাঁ স্টারডম বা অ্যাক্টিং। আসলে আমার কাছে মনে হয় কি যে আপনি সিনেমার হিরো দেখেন আমাদের, আমি এটা খুব বলি, এটা আমি আমার খুব ক্লোজ সার্কেলে এই কথাটা বলি যে আমাদের এখানে অভিনেতা আছে, অনেকেই আছেন, হিরোইজমটা নাই অনেকের। একটা সিনেমা যখন মানুষ হলে এসে দেখে, দেখেন প্রিয় মালতী একটা বিউটিফুল সিনেমা। প্রিয় মালতী যখন কেউ হলে এসে দেখবে, সেটা কিন্তু মানুষ জানে যে আমি কী দেখতে যাচ্ছি। আমাদের এখানে ধরেন হয় কি, আপনি যখন একটা সুপারস্টার কীভাবে তৈরি হয়, আপনি যদি অ্যানিমেল দেখেন, রণবীর কাপুর প্রতিটা ফ্রেমে হি ওয়াজ দেয়ার। এখন আইদার সেখানে অনিল কাপুর ছিল কোনো ফ্রেমে, কোনো ফ্রেমে রশ্মিকা ছিল, কোনো ফ্রেমে ববি দেওল ছিল, অন্য কেউ ছিল, বাট রণবীর কাপুর ওয়াজ দেয়ার। আপনি যখন একটা স্ক্রিপ্টে একটা প্রেজেন্টেশন এরকম থাকে, তখন না আসলে ওইভাবেই হয় যে একটা স্টার একটা সিনেমাকে ক্যারি করে নিয়ে যায়। হি অর শি ইজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ দ্য ফিল্ম। আমাদের এখানে সাকিব ভাই ছাড়া আমার কাছে মনে হয় নিশো ভাই ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, কিন্তু ইট মে সাউন্ড বায়াস, বাট আমার কাছে মনে হয় সিএম ভাই হ্যাজ অল দ্যাট পটেনশিয়াল। আপনি যদি বলেন নাচ বলেন, আপনি যদি অ্যাকশন বলেন, আপনি যদি একটা সুইট এবং চার্মনেস বলেন, একটা সিএম ভাই এখন যে এজে আছেন তার যে ক্যারেক্টার করার সুযোগ আছে, সেটা হয়তো নিশো ভাইয়ের নাই। নিশো ভাই অ্যাগেইন হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সো আমার কাছে কিন্তু আমার কাছে মনে হয় অনেক কিছুই নিশো ভাইয়ের একটা টাইপ কাস্ট হওয়ার ব্যাপার আছে। আমি জানি না, এটা ইট মে সাউন্ড ভেরি হার্শ, আই এম সরি নিশো ভাই, যদি মানে আমি একদম মানে ভাই হিসেবে বলতেছি যে নিশো ভাই যদি নাচেন, মানে সেটা একটা পাগলা কিসের নাচ হবে, কিন্তু অ্যাকচুয়াল নাচ বলতে যেটা বোঝায় সেটা আসলে হবে না। অজয় দেবগন তো নাচবে না, যে নাচ হচ্ছে রণবীর বা শাহিদ কাপুর দিতে পারবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সো আমার কাছে যদি ইন টার্মস অফ অ্যাক্টিং, প্যাকেজিং, প্রেজেন্টেশন সব কিছু মিলে যদি বলেন, আমি সাকিব ভাই, তারপর সিয়াম ভাই, তারপর নিশু ভাই আমার কাছে।
ওকে, আই এম সরি টু এভরিওয়ান। আমার মনে হয় ভাই আপনি আমাকে বিপদে ফেলছেন। না না এটাই হ্যাঁ। তো মূল। বাট আই লাভ বস, আই লাভ মেগাস্টার অ্যান্ড আই লাভ সিয়াম ভাই, এভরিওয়ান। আমার মনে হয় প্রত্যেকেই খুব ইম্পর্টেন্ট ভাই। মানে বিশ্বাস করেন তারা প্রত্যেকেই হাতে হাত রেখে যদি ভাই কাজ করেন একসাথে, ওই ব্রাদারহুড যদি থাকে না, মানে আমাদের ইন্ডাস্ট্রি ভাই একদম বদলা যাবে ফর শিওর। আচ্ছা ভাই, আমি হচ্ছে সিয়াম আহমেদকে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, যে তার লাস্ট মুভি আসছিল পসিবলি হচ্ছে 2000, আচ্ছা 2023 আসলেও আমি যতদূর যা শুনছি যে জঙ্গলি নিয়ে উনি টানা 3 ইয়ার্স হচ্ছে, জঙ্গলি নিয়ে 3 ইয়ার্স। মানে ওনার আমি আসলে ওনার জঙ্গলির প্রতি ওনার ডেডিকেশন সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, যে এই যে দাড়ি দেখলাম, একটা একটা লুক দেখলাম, এটার জন্য কতটুকু ডেডিকেটেড ছিলেন? সিয়াম ভাই না খুবই প্যাশনেট অ্যাক্টর। এটা তার সাথে যারা যারা কাজ করেছেন টিল নাও তার প্রত্যেকে বলেন। আমার কাছে মনে হয় যে সিয়াম ভাই আমাদের ফিল্মের হচ্ছেন উনি প্রোটাগনিস্ট। আমার মনে হয় আমার তো একটা বায়াসনেস চলে আসতে পারে, বাট আমি অডিয়েন্স হিসেবে যদি বলি, সিয়াম ভাই পার্সোনালি আমার কাছে মনে স্ক্রিপ্ট নিয়ে বেশ কিছু মানে ভুল সময় উনি করেছেন। কারণ আপনাকে ডিসিশন নিতে হবে। আমি যদি সিয়াম ভাই যদি পডকাস্ট শোনেন, আমার কাছে মনে হয় আমি ওইভাবে বলি নাই কখনো। মনে হয় আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কি হতে চান। আপনি কি শাহরুখ খান হতে চান, না আপনি আয়ুষ্মান খুরানা হতে চান? আমার মনে হয় আমি এই কথায় ক্লিয়ারলি বোঝাতে পেরেছি কিনা যে আপনাকে আসলে লার্জার দ্যান লাইফ চিন্তা করতে হবে। সো সিয়াম ভাই লাস্ট 2-3 ইয়ার্স ধরে কিন্তু কোনো ফিল্ম সাইন করেন নাই। আমি জানি না ভাইয়ের কিন্তু অনেক সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু ভাইয়া লাস্ট মানে কোনো ফিল্ম সাইন করেছেন জঙ্গলির আগে, এটা মনে হয় 3 বছর হয়ে গেছে আমি যদি ভুল না করি। মানে ভাইয়ের সিনেমা রিলিজ হয়েছে, কারণ আগে শ্যুট করা পরে রিলিজ হয়েছে, কিন্তু ভাই কিন্তু অনেক দিন ধরে কোনো সিনেমা হাতে নেন নাই। তার মানে উনি 3 ইয়ার্স যাবত জঙ্গলি নিয়ে, রাইট, মানে জঙ্গলি আমি বলবো সিনেমা করতেছিলেন না উনি ওনার পছন্দ হচ্ছিল না। উনি তো অনেক খুঁতখুঁতে মানুষ। তো আমরা পরে বলি যে চলেন ভাই আমরা একটা ম্যানিফেস্ট করি, একটা সিনেমা বানাই। যেহেতু আমাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, আমার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমার পার্টনার আছেন মন ভাই, সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা বসলাম যে ভাই চলেন আমরা একটা সিনেমা বানাই। এবং সেখান থেকে জঙ্গলির একটা আইডিয়া, একটা ইনিশিয়াল আইডিয়া উইচ ইজ বেসড অন এ ট্রু স্টোরি, সেখান থেকে সাবপ্লট, আমাদের ডিরেক্টর, আমরা সবাই বসলাম। এবং এই সিনেমাটা না আসলে একজনের সিনেমা না, মানে আমি বলতে পারবো না, অবভিয়াসলি দ্য ক্যাপ্টেন ইজ আওয়ার ডিরেক্টর, কিন্তু প্রতিটা মানুষ আমরা এতটা ইনভলভড ছিলাম, পার্টিকুলারলি সিয়াম ভাই, দ্য এফোর্ট মানে হি গেভ, আমার মনে হয় এটা না খুব ইমোশনাল একটা জার্নি। আমি বলবো যে সিয়াম ভাই যে কষ্ট করছেন, কোনো বাংলাদেশি কোনো সিনেমায় মেইন স্ট্রিম এই ধরনের সিনেমায় কোনো হিরো আসলে করছেন বা করতে পারবেন বলে আমার মনে হয় না। একদমই ধরেন 20 ঘন্টা শ্যুট করছি আমরা এবং টানা, এবং কারণ ভাই টানা শ্যুট না করলে আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে, অনেক ঝামেলা আছে, টাকা বাড়তি লাগবে, কন্টিনিউটি ইস্যু আছে। যেহেতু আমরা এখানে খুব ফ্লেক্সিবল বাজেট নিয়ে সিনেমা বানাই নেই, আমাদের একটা চ্যালেঞ্জ থাকে, হয় না যে ভাই আপনার অর্ডার টাকা আছে, ভাই ঠিক আছে আজকে করলাম না কালকে করি, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এবং এত গরম এত রোদ এবং ক্যারেক্টার, ভাই দেখেন দাড়ি মোচ নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন যে এত বড় দাড়ি অনেকদিন ধরে রাখছেন। ভাই দাড়ি তো আমি এই অবস্থায় আছি, এটা কিন্তু জঙ্গলির জন্য কাইন্ড অফ। ধরেন হয় কি যে না মানে এটা আসলে মানে জঙ্গলি, আমি সিয়াম ভাইকে বলতেছিলাম যে জঙ্গলি যখন রিলিজ হবে ইনশাল্লাহ বক্স অফিস হিট আপে চলেন আমরা একসাথে শেভ করবো, একদম ক্লিন হয়ে যাবো। জাস্ট কিডিং। আমার কাছে মনে হয় যে দাড়ি তো ভাই হবেই, চুল বড় হবে। কি এখনো জঙ্গলি লুকই আছেন উনি? এখন অলমোস্ট দেয়ার, কারণ আর তো কোনো সিনেমা ভাই এর মধ্যে সাইন করেন নাই, এখনো করেন নাই। অনেকগুলো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, বাট এখনো করেন নাই। সো দাড়িটা না রাখাটা আসলে আমি বলবো এফোর্ট না, এফোর্ট হচ্ছে ক্যারেক্টারে ঢুকে যাওয়া। এখনো স্টিল এখনো সে জঙ্গলি ক্যারেক্টার আছে। এবং আমার মনে হয় না যে অনেক কিছু ক্যারেক্টার থাকে মানুষের লাইফ টাইমে যে দিস ইজ এ ড্রিম ক্যারেক্টার এবং আমি করলাম, এরপর আসলে আমি সিনেমা না করলেও চলে। আমি বলবো না সিএমবার সিনেমা না করলেও চলবে, বাট এই ক্যারেক্টারটা তার ক্যারিয়ারের একটা কমপ্লিটনেস দিয়েছেন যে সিএমবার এখন এখান থেকে না পেছনে ফেরার জায়গা নেই। এবং তার না আর কোনো ভুল স্ক্রিপ্টে, ভুল তো আসলে সাবজেক্টিভ, কিন্তু আমার মনে হয় তার আরও এখন থেকে আরও সতর্ক হয়ে সিনেমা আসলে করতে হবে। কারণ মানুষ তাকে, যারা সিনেমা হলে এসে এই সিয়াম আহমেদকে দেখবে,
তাদের এক্সপেকটেশনের বার এই জায়গায় চলে যাবে যে সিয়াম আহমেদ তো এর নিচে কিছু করতে পারবেন না। ওকে ভাই, আমরা যদি হচ্ছে একটু ডিরেকশন নিয়ে জি। কথা বলতে চাই, সেটা হচ্ছে এবারের এই 3টা মুভি নিয়ে যদি আমি কথা বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে দাগি যে মুভিটা, এই মুভি ডিরেক্ট করতেছেন হচ্ছে শিহাব শাহীন। সো উনি হচ্ছে লাস্ট মুভি করছিলেন সেই 2015-16-তে, হ্যাঁ, ছুঁয়ে দিলে মন, ছুঁয়ে দিলে মন। বিউটিফুল সিনেমা। সো হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম যদিও। আমি এই ছুঁয়ে দিলে মন হচ্ছে আমি কলেজ বাঙ্ক দিয়ে তারপর হচ্ছে আমি সিনেমা হলে গিয়ে দেখছিলাম। আমি বলাকা দেখছিলাম ভাই 3 বার। ওকে, তারপরে হচ্ছে বরবাদ এর ডিরেক্টর যিনি, উনি হচ্ছে মেহেদী হাসান হৃদয়, উনি হচ্ছে এর আগে নাটক ডিরেক্ট করেছেন। আর হচ্ছে এই জঙ্গলি মুভির যে ডিরেক্টর এম রাহিম, সো উনি হচ্ছে লাস্ট মুভি করছিলেন পসিবলি শান, রাইট। এর মাঝখানে আর উনি আর মুভি করেন নাই। না, সো এই যে আলাদা 3 ডিরেক্টরের 3টা মুভি, মানে কাকে আপনি কিভাবে দেখতেছেন আপনার পয়েন্ট অফ ভিউ থেকে? আমি বাকিদেরকে নিয়ে আগে বলি। আমার কাছে মনে হয় বরবাদ সিনেমা ডিরেক্টর হৃদয় ভাই, আমি হৃদয় ভাইয়ের সাথে আমার পার্সোনাল মানে ইন্টারাকশন নাই একেবারেই, এবং টু বি অনেস্ট আমি ওনার কাজ ওইভাবে দেখি নাই। আমার ধারণা ওনার কাজে একটা অডিয়েন্স আছে। মানে আই কান্ট কমেন্ট, আই উইশ হিম অল দ্য বেস্ট, বাট আমার মনে হয় যেহেতু প্রথম সিনেমা শাকিব ভাই ট্রাস্ট করেছেন, সো ডেফিনেটলি একটা জায়গায় তো যাবেই ফর শিওর। শিহাব ভাই ইজ এ লেজেন্ড। শিহাব ভাই আমার কাছে মনে হয় অলরেডি উনি আমাদের এখানে ছোট পর্দায় এবং ওটিটিতে যেই সব প্রজেক্ট উনি দিয়েছেন উইথ অল দ্য লিমিটেশনস, এটা আসলে এই কারেজ সবার নাই। শিহাব ভাই ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর অ্যান্ড দাগি শিহাব ভাই ডিরেক্ট করতেছেন বলেই আসলে দাগি নিয়ে এক্সপেকটেশনের জায়গাটা আছে। এটা শিহাব ভাইকে অবশ্যই ওই ইমেন্স রেসপেক্ট তার প্রতি আছে। রাহিম ভাইয়ের কথা যদি বলি, রাহিম ভাই না, আমার মনে হয় আমরা রাহিম ভাইকে রোহিত শেট্টি বলি। তার কমার্শিয়াল সেন্স এত ভালো না। আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার ডিরেক্টর, আপনি যদি আমাকে 1, 2, 3 করতে বলেন, আমি রাফি ভাইকে 1 নম্বরে রাখবো, বিকজ মানে তার প্রুভেন রেজাল্ট। আমি সেকেন্ডে রাহিম ভাইকে রাখবো। রাহিম ভাইয়ের কমার্শিয়াল সেন্স, চমৎকার কমার্শিয়াল সেন্স। তাকে যদি আপনি প্রপার বাজেট দেন এবং একটা প্রপার টিম তার হাতে থাকে, তাহলে উনি এমন ম্যাজিক দেখাতে পারবে যেটা আসলে বাংলাদেশে কেউ পারবে না। কারণ উনি হচ্ছেন দীর্ঘদিন হয় না মানুষ সিনেমা মানে কাজ করে করে শেখা এবং দেখা। উনি না এত সিনেমা অ্যাসিস্ট করেছেন ডিরেক্টর হিসেবে, উনি বাংলাদেশে করেছেন, উনি ইন্ডিয়াতে সৃজিত মুখার্জির সাথে কাজ করেছেন। ওনাকে ইন্ডিয়াতে এত মানুষ চেনে, মুম্বাইয়ের, কলকাতার ইন্ডাস্ট্রি অনেক টেকনিশিয়ান অনেকেই চেনে, এবং এভরিওয়ান হাইলি রেটস হিম যে রাহিম ভাই, মানে রাহিম তুমি কী করতেছো, তোমার সিনেমার খবর কী। রাহিম ভাই কেন শানের পর এত বড় একটা গ্যাপ নিলেন? কারণ রাহিম ভাইও, আমার ধারণা রাহিম ভাই এবং সিএম ভাইয়ের এই জায়গাটা সিমিলারিটিস আছে, কারণ খুঁতখুঁতে অনেক। রাহিম ভাইয়ের হাতে অনেক সিনেমা অফার ছিল আমি যতটুকু জানি, ভাই করেন নাই, কারণ ভাইয়া ফিল করছেন যে না, আমি এমন একটা সিনেমা বানাতে চাই যেটা মানে ভাইয়ার তো একটা ইমেজ আছে, অ্যাকশন সিনেমা ভাই বানাইছেন কমার্শিয়াল। সো এখানে ভাই একটু নিজেকে ভাঙতে চাইছেন। সো ভাইয়া এমন, আমি শিওর মানে জঙ্গলি দেখার পর মানুষ বিলিভ করবে না যেটা আসলে শান সিনেমার ডিরেক্টর এই সিনেমাটা বানাইছেন, মানে কমপ্লিটলি ডিফারেন্ট। এবং রাহিম ভাই খুবই সাইলেন্ট একটা মানুষ। আমাদের এখানে ডিরেক্টরদের একটু ভোকাল হওয়া লাগে সিনেমার ক্যাম্পেইনে। রাফি ভাই তো একটু মানে ওই যে ধুপধাপ কথা বলা, একদম রাফি ভাই মানে উনি বেঞ্চমার্কটা সেট করে দিচ্ছেন। রাফি ভাই মানুষকে বলেন যে রাফি ভাই আমাদেরকে এগুলো শিখেছি, কিন্তু আমরা আসলে রাফি ভাইকে শিখেছি। এনিওয়ে, রাফি ভাই আমার কাছে মনে হয় ডিরেক্টরদের ভোকাল হওয়াটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে একটু কথা বলা দরকার। রাহিম ভাই এত সাইলেন্ট একটা মানুষ, উনি যদি এখানে বসে থাকেন, আপনার সাথে বসেন, আপনি বোম মারতে হবে আপনার তার মুখ থেকে কথা বের করতে হলে। উনি সারাক্ষণ, ওনার ব্রেন কিন্তু রেস্টলেস, উনি সারাক্ষণ কাজ নিয়ে ভাবেন, সারাক্ষণ ওনার হাতে অলরেডি যেসব প্রজেক্ট আছে, মানে ওনার ভাবনায়, মানে আমার খুব মানে আই ফিল ফর হিম, উই ফিল ফর হিম সবাই, যে রাহিম ভাইয়ের যেই মেরিট তাকে আমরা এক্সপ্লোর করতে পারতেছি না, আমরা এত আনফর্চুনেট এই আর কি। বাট আই এম শিওর যে ইনশাল্লাহ মানে জঙ্গলির মাধ্যমে মানুষ দেখবে যে অ্যাজ এ ডিরেক্টর রাহিম ভাই কতটা ব্রিলিয়েন্ট ডিরেক্টর, এবং ইনশাল্লাহ একের পর এক ভালো প্রজেক্ট করবে রাহিম ভাই এরপর থেকে। ওকে ভাই, কথা বলে ভালো লাগলো। তো দর্শক, আপনারা অবশ্যই যে যার ফ্যানই হন না কেন, সবগুলা মুভি দেখবেন হলে এসে। তারপর আপনি ভাইয়া যেটা বলছিলেন এর আগে, যে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করেন, যে আপনি হ্যাঁ নাম্বার 1 এটা দেখবেন, তারপরে এটা দেখবেন, তারপর টাকা থাকলে 3 নম্বর মুভিটা আমি দেখবো বা 4 নম্বর মুভিটা আমি দেখবো। সো সব মানে আমি তার ফ্যান বলে আমি তার মুভি দেখবো আর কারোটা দেখবো না, এরকম মাইন্ডসেট থাকা উচিত না। সো আপনারা সবগুলো মুভি দেখেন, আসেন,
তারপর হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেন, এই আর হচ্ছে অফকোর্স মাসুমস পডকাস্টের সাথে থাকবেন, অলওয়েজ ফিল্ম রিলেটেড পডকাস্ট হবে। থ্যাংক ইউ মুক্তার ভাই আমার শোতে আসার থ্যাংক জন্য। ইউ মাসুম ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা তাহলে হচ্ছে আবার দেখা হবে ইনশাল্লাহ সামনে। ইনশাআল্লাহ আমার মনে হয় 3টা সিনেমা, আমি জানি না আরো সিনেমা আসবে কিনা শেষ পর্যন্ত, 3টা সিনেমা ব্যবসা সফল হবে ইনশাআল্লাহ। আই হোপ প্রত্যেকটা মুভি ব্যবসা করুক, আপনারা একদমই তাই, আসবেন, একদমই দেখবেন, তাই। সবগুলো মুভি দেখবেন, একদমই। তারপর হচ্ছে আপনাদের মতামত জানাবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।